নিজের প্রিয় মানুষ মামাতো ভাই শুভ্রের বিয়ের খবরটা শোনার পর থেকে হৃদিকার বুকটা ফেটে কান্না আসছে। প্রিয় মানুষ বললে হয়তো কমই বলা হবে। যখন থেকে হৃদিকা ভালোবাসার মানে বুঝতে শিখেছে, তখন থেকে তার সমস্ত আবেগ আর অনুভূতির কেন্দ্র কেবল ওই একটা মানুষ বিচরণ করছে। যদি তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক দেওয়াল নেই, কোনো প্রেমে লেনদেন নেই, তবুও শুভ্রকে সে মনে প্রাণে নিজের করে নিয়েছে। হৃদিকার এই পাহাড় সমান ভালোবাসার খবর শুভ্র জানে না, আর জানলেও হয়তো সে হৃদিকাকে খুব একটা গুরুত্ব দিবে না। কারণ হৃদিকা লক্ষ্য করছে শুভ্র তাকে সবসময় এড়িয়ে চলে, তাদের মধ্যে কথা হয় না বললেই চলে। আর যদি কখনো সামান্য বাক্যালাপ হতো, তবে তা কবে হয়েছে সেটা মনে করার জন্য হৃদিকার এখন স্মৃতি হাতড়াতে হবে। শুভ্র মানুষটা বড্ড গম্ভীর আর চুপচাপ, ভিড়ের চেয়েও নির্জনতা আর একাকিত্বহীন তার বেশি পছন্দ। আর শুভ্রের এই মৌনতাটুকু হৃদিকার কাছে সবচেয়ে প্রিয়, কারণ হৃদিকা নিজেও শান্ত স্বভাবের মেয়ে। নিজের ভেতরে এই নীরবতা সে শুভ্রের মধ্যে খুঁজে পায়। এই মিলটাই হয়তো তাকে শুভ্রের প্রতি আরও বেশি আচ্ছন্ন করে ফেলেছে। শুভ্র যখন ইন্টারমিডিয়েটে পড়তো, তখন থেকে সে হৃদিকার মনের গহীনের কোণে নিজের ঘর তৈরি করে নিয়েছিল। সেই ভালো লাগা থেকে জন্ম নিয়েছিল আজকের এই গভীর অনুরাগ। হৃদিকা মনে মনে ভেবেছিল একদিন সব সাহস জমিয়ে নিজের মনের কথাটা শুভ্রকে বলবে, কিন্তু তার আগে সে সবটা তছনছ হয়ে যাবে, শুভ্রর বিয়ে ঠিক হয়ে যাবে, তা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। সবচেয়ে বড় যন্ত্রণার জায়গাটা অন্যখানে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে শুভ্রের আগের থেকে পরিচয়। তাদের মধ্যে কি কোনো গভীর সম্পর্ক ছিল হৃদিকা জানে না, তবে মামির মুখে শুনেছে মেয়েটি শুভ্রের পরিচিত। হৃদিকার পুরো নাম তাসনিন হৃদিকা। চারপাশে মানুষ তাকে ভালোবেসে হৃদি বলে ডাকে। এরপর সে ইন্টার ফার্স্ট ইয়ারে পা রেখেছে। হৃদিকার ছোট এক ভাই আছে, নাম তার ইমন। সে এখন ক্লাস 8-এ পড়ে। হৃদিকার বাবা ইকবাল হাসান আর মা রাবেয়া হাসান। এই নিয়ে তাদের সাজানো ছোট্ট পরিবার। আর শুভ্রের পুরো নাম সাইফান শুভ্র চৌধুরী। পড়াশোনা শেষ করার পর সে এখন তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে। অন্তত গম্ভীর আর ব্যক্তিত্ব সম্পন্ন এই যুবক পৃথিবীটা বেশ ছোট। তার বাবা সোহান চৌধুরী, মা সাহেরা চৌধুরী আর আদরের ছোট বোন শুভ্রা চৌধুরী, এই চারজন নিয়ে তাদের ছিমছাম আর সুখী পরিবার। বিকেলে তপ্ত রোদটা ফিকে হয়ে আসছে। হৃদি একা ছাদে দাঁড়িয়ে আছে। নিচতলা থেকে বড়দের হাসাহাসি আর শুভ্রের বিয়ের আলোচনা চলছে। সেই শব্দগুলো কানে আসতে হৃদির পুরো শরীর যেন এক অদ্ভুত অস্বস্তি জেগে বসলো। মনটা ছটফট করছে, বুকটা ফেটে কান্না আসছে, তবু চোখে জল নেই। একরাশ বিরক্তি আর অভিমান নিয়ে অনেকক্ষণ ছাদে কাটিয়ে হৃদি যখন খুব ধীর পায়ে নিচে নেমে এলো, বসার ঘরে পা রাখতে দেখলো সোফায় বসে আছে সেই মানুষটা যাকে দেখা মাত্র হৃদির স্পন্দন আরও এলোমেলো হয়ে গেল। শুভ্র। সে বরাবরের মতো চুপচাপ ফোনের স্ক্রিনে নিবিষ্ট মনে কিছু একটা করছে, যেন বাইরের পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই। পাশে হৃদির বাবা ইকবাল হাসান আর মামা সোহান চৌধুরী আত্মীয় স্বজন বিয়ের খুনসুটি নিয়ে প্রাণবন্ত আড্ডায় মেতে আছেন। কিন্তু শুভ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন তার নিজের তৈরি করা এক নিস্তব্ধ গণ্ডির ভিতরে বন্দী হয়েছে। ঠিক তখনই হৃদির কাছে কেউ একজন বউ বলে সজোরে চিৎকার করে উঠল। আচমকা এই শব্দে হৃদি একদম আঁতকে উঠল। বুকটা ধক করে উঠল তার। তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখল শুভ্রা দাঁড়িয়েছে। শুভ্রা হৃদিকে চমকে দেওয়া দেখে বেশ মজা পেল। সে দুষ্টুমি ভরা হাসিতে ভুরু নেচে বলল, কিরে, ভয় পেয়ে এলি কেন? কোন জগতে ছিলি? হৃদির নিজের বুকের উপর হাত রেখে কয়েকটা লম্বা লম্বা নিঃশ্বাস নিল, যেন ধকপকানিটা থামানোর চেষ্টা করছে। সে কিছুটা অভিযোগ সুরে বলল, ভয় পেয়ে দিয়েছিলে আমাকে। শুভ্রা বেশ ভাব দেখিয়ে উত্তর দিল, তার চোখে মুখে দুষ্টামির ছাপ স্পষ্ট। আরে, আমি তো তোকে ভয় দেখানোর জন্য বলছি, আমি কি আর তোকে আনন্দ দেওয়ার জন্য বলছি নাকি? যাই হোক, কোথায় ছিলি এতক্ষণ? সারা বাড়ি খুঁজেও তোকে পাওয়া যাচ্ছিল না। হৃদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্নান করে বলল, এমনি একটু ছাদে গেছিলাম। ঠিক সেই মুহূর্তে শুভ্র সোফা থেকে উঠে দাঁড়ালো। তার চালচলন সব কিছুতে এক ধরনের গাম্ভীর্য মিশে আছে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে নিজের মা সাহেরা চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলা বলল, আম্মু, আমার রুমে 1 কাপ কফি পাঠাও তো।
শুভ্রা গিয়ে আড্ডায় জমে উঠল। বাড়ির ধীরে ধীরে অতিথিদের আনাগোনা বাড়ছে। আর মাত্র 3 দিন পর বিয়ে, তাই 3 দিন আগে রিদিরা শুভ্রদের বাড়ি চলে এসেছে। সায়রা চৌধুরী তাড়াহুড়ো করে কফি বানিয়ে সোজা রিদির হাতে ধরিয়ে দিলেন। তারপর ব্যস্ত গলা বলেন, যা তোমা, তো শুভ্র ভাইয়ের রুমে কফিটা দিয়ে আয়। রান্নাঘরে আমি দুধ বসিয়েছি, বাকিটা যে যার কাজে ব্যস্ত। তুই একটু দিয়ে আয় তো, দেরি করিস না, নাহলে ছেলেটা আমার এখন রেগে আগুন হয়ে যাবে। কথাটা বলে সাহারা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রীতি যেন আকাশ থেকে পড়ল। তাকে এখন শুভ্রের ঘরে যেতে হবে। ভাবতে রীতির হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম। সে কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। তারপর ট্রের উপর কফির কাপটা নিয়ে খুব সাবধানে ধীরে ধীরে শুভ্র রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় মৃদু করাঘাত করে হালকা গলায় বলল, ভাইয়া আসবো? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। রীতির গলাটা একটু চড়িয়ে আবার বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন, আপনার কফি এনেছি। তবুও ভেতর থেকে কোনো উত্তর এলো না। হৃদি এবার দরজার আড়াল থেকে একটু উঁকি দিয়ে দেখলো রুমটা একদম ফাঁকা। শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি আর কিছু না ভেবে ধীর পায়ে ট্রেন নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। শুভ্রের রুমটা একদম ওর মতোই গোছানো আর শান্ত। হৃদি কফি ট্রেটা টেবিলের এক কোণে নামিয়ে রেখে দ্রুত রুম থেকে বের হওয়ার উপক্রম। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেজা মেঝেতে শব্দ হওয়ায় সে থমকে দাঁড়িয়ে যায়। হৃদি আর চোখে তাকাতে দেখলো ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে এসছে। শুভ্র মাত্র শাওয়ার নিয়ে বেরোচ্ছে। তার সুঠাম আর পেশিবহুল শ্যামবর্ণের শরীরটা সিক্ত অবস্থায় যেন আরও বেশি পৌরুষত্বদীপ্ত হয়ে উঠছে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানির কণাগুলো ঘরের আলোয় মুক্তোর মতো ঝিকঝিক করছে। আর সুঠাম বুক আর চওড়া কাঁধ বেয়ে পানির রেখা গড়িয়ে নিচে নেমে গেছে। জিম করা শরীরের প্রতিটি পেশি যেন পাথরের খোদাই করা ভাস্কর্যের মতো নিখুঁত দেখাচ্ছে। ভিজে যাওয়া চুলগুলি কপালের উপর লেপ্টে আছে। সেখান থেকে টপ টপ করে পানি চুয়ে পড়ছে আর তার তীক্ষ্ণ নাক আর ঠোঁটের উপর। শুভ্রের এই বুনো আর আকর্ষণীয় রূপ দেখে হৃদি যেন নিজের হুঁশ হারিয়ে ফেলল। সেই লজ্জাশরমের মাথাকে অপলক দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। শুভ্র খুব শান্ত পায়ে এগিয়ে এসে হৃদির ঠিক সামনে এসে দাঁড়ালো। হৃদির নাকে শুভ্রের গায়ে সাবান আর শ্যাম্পুর একটা মাতাল করার ঘ্রাণ আসছে পড়ল। শুভ্র সরাসরি হৃদির সামনে তুড়ি বাজিয়ে শান্ত গলা বলল, আমি মানুষ, খাওয়ার কোনো মেনু কার্ড না যে আমার দিকে এইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে হবে। হোয়াট ইজ রং উইথ ইউ? ঋতিকা একদম থতমত খেয়ে গেল। লজ্জায় তার কান মুখ ঝাঁঝা করে উঠল। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আসলে কফি ভাইয়া, আমি আপনার কফি দিতে এসেছিলাম। শুভ্র টেবিলের দিকে তাকালো, যেখানে কফির ধোয়া কাপ থেকে ধোয়া কুণ্ডলি পাখি আসছে। তারপর আবার হৃদির দিকে তাকিয়ে সরাসরি বলল, ঠিক আছে যা। হৃদির সাথে সাথে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ল, কিন্তু 2 পা এগোতে হঠাৎ ওর পা মুচড়ে গেল। হৃদি ভারসাম্য হারিয়ে মেঝের দিকে আছাড় খেতে নিতে লাগলো। শুভ্র হৃদিকে পড়ে যেতে দেখে এগিয়ে এসে মুহূর্তে বিদ্যুতের মতো ছোঁ মেরে ওর কোমর জড়িয়ে ধরল। হৃদি ভয়ে আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল। শুভ্রের ভেজা চুলে হিমশীতল পানি টপ টপ করে হৃদি ঠোঁটে আর গালে এসে বিঁধেছে। হৃদি শুভ্রে উঠে চোখ খুলল। ও দেখল শুভ্র ওকে খুব শক্ত করে নিজের সাথে শরীরের সাথে মিশিয়ে ধরে আছে। শুভ্রের কেমন অদ্ভুত এক নেশা ধারণা চোখে ওর দিকে অপলক তাকিয়েছে। শুভ্রের ভেজা শরীরে সেই পুরুষালী ঘ্রাণ আর বরফ শীতল হাতের স্পর্শে হৃদির দম আটকে এলো। হঠাৎ শুভ্র হৃদিকে এক ঝটকায় সোজা করে দাঁড় করিয়ে কর্কশ গলা বলল, হোয়াট আর ইউ ডুইং? দিন দুপুরে কি কানা হয়েছিস? দেখে চলতে পারিস না? ইউ আর সো কেয়ারফুল। হৃদি অপরাধীর মতো মাথা নিচু করে কাঁপা কাঁপা বলে বলল, আসলে ভাইয়া হৃদিকে কথা বলতে দিল না শুভ্র। আবারও রাগী গলা ধমক দিয়ে বলল, জাস্ট গেট আউট, বের হয় এখান থেকে। শুভ্রের রুক্ষ মেজাজ দেখে রীতি আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। শুভ্র একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের দিকে এগিয়ে গেল। ধোয়া ওঠা কফির কাপটা হাতে নিয়ে সবে কয়েকটা চুমুক দিয়েছে, ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শুভ্র নির্লিপ্ত মুখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ফুটে নাম ওঠা নামটা দেখা মাত্র তার চোয়াল শক্ত হয়ে গেল। কপালে ফুটে উঠল বিরক্তির ভাঁজ। সে এক ঝটকে ফোনটা রিজেক্ট করে
করে ছুঁড়ে মারার মতো করে টেবিলে রাখলো। মেজাজটা যেন মুহূর্তে তিতকুটে হয়ে উঠল। শুভ্র আর ঘরে থাকলো না। কফির কাপ হাতে নিয়ে গটগট করে ব্যালকনিতে দিকে চলে গেল। ব্যালকনির রেলিং শক্ত করে মুঠোয় হাত রেখে বাইরের দিকে তাকে বিড়বিড় করলো, হোয়াট এ রাবিশ! এই মেয়েটা কি আমাকে এক মুহূর্তে শান্তিতে থাকতে দিবে না? পরদিন সকালে পুরো বাড়ি আত্মীয় স্বজনের ঠাসা। কাল সকালে গায়ে হলো মাত্র 2 দিন পর বিয়ে। কাজিনরা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র। আজকে চৌধুরী বাড়ির সবাই শপিংয়ে যাবে। দিদি মনের ভেতরে একরাশ কষ্ট চেপে রেখে কোনোমতে রেডি হয়েছে। যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তার কাজিনরা নাছোড়বান্দা। সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে, কিন্তু আসল মানুষটার খবর নেই। সেই যে সকাল থেকে রুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে শুভ্র, আর বের হওয়ার নাম নেই। পরিস্থিতি বেগতি বুঝে সোহান চৌধুরী শুভ্রের দরজার সামনে দাঁড়ালেন। দরজায় সজোরে করাঘাত করলো। শুভ্র দরজা খুলল। আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি। আর নেহা মাও বারবার কল করছে, তুই মেয়েটাকে কল ধরছিস না? সমস্যা কি তোর? সোহান চৌধুরীর কথা শেষ হতে না হতে খট করে দরজা খুলে দিল। শুভ্র একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। আর তার গাম্ভীর্যপূর্ণ উপস্থিতি দেখে সোহান চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বাড়ি থেকে সবাই এক এক করে বের হলো। শুভ্র তার গাড়িতে উঠে বসতে সব কাজিনরা হুড়মুড় করে পেছনের সিটে বসে উঠে পড়ল। কিন্তু রিদি একপাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়েছে। রিদিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল, কিরে দাঁড়িয়েছিস কেন, উঠবি না? রিদি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ গাড়ির পিছনে উঠতে গেল। ঠিক সেই মুহূর্তে শুভ্র গাড়ির স্টিয়ারিংটা শক্ত মুঠে চেপে ধরল। সে রাগে দাঁতে দাঁত চেপে কর্কশ গলে বলল, আমাকে কি তোদের সবার ড্রাইভার মনে হয়, যে তোরা সব নবাবজাদির মতো পিছনে বসবে আর আমি ড্রাইভার মতো গাড়ি চালিয়ে নিয়ে যাবো? আর ইউ আর অল আউট অফ ইয়োর মাইন্ড? শুভ্রের সেই কর্কশ কণ্ঠস্বর হৃদি শিউরে উঠল। তার বুক ধক করে উঠল। পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা হৃদির দিকে তপ্ত চোখে তাকিয়ে বলল, হৃদি তুই গিয়ে সামনে বস। তাছাড়া পেছনে অলরেডি 4 জন বসে আছে। এমনিতে এখানে কাচুমাচু হচ্ছে, এখন 5 জন বসলে সমস্যা। হৃদির বুকটা ধুক করে উঠল। সামনে বসা, তাও আবার শুভ্রের ঠিক পাশের সিটে। হৃদি যেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে নড়তে ভুলে গেছে। হৃদিকে ওভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র স্টিয়ারিংয়ে এক হাত দিয়ে চাপ দিয়ে অন্তত গম্ভীর গলে বলল, ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি, নাকি আমি স্টার্ট দিয়ে চলে যাব? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। হৃদি চমকে উঠে কোনো রকম বুকের পাথর সরিয়ে সাহস সঞ্চয় করলো। সে কাঁপা কাঁপা হাতে সামনের দরজা খুলে শুভ্রের পাশের সিটে গিয়ে বসলো। বসার সাথে সাথে শুভ্রের শরীরে সেই তীব্র পারফিউমের গন্ধ, ঘ্রাণ আর অভিজাত্য হৃদির স্নায়ু অবশ করে দিল। শুভ্র এক মুহূর্ত নষ্ট করল না। সে সাথে সাথে গাড়ির স্টার্ট দিয়ে দিল। তার দুহাত স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে আছে। দৃষ্টি একদম সামনের রাস্তায় নিবদ্ধ। পুরো গাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করছে। কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর হৃদির দ্রুতগামী হৃদস্পন্দন শোনা যাচ্ছে। এমন মনে হচ্ছে শুভ্র অন্তত ধীর স্থির, অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগলো। গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামলো। যার সাথে শুভ্রের বিয়ে ঠিক হয়েছে সেই সুরাইয়া নেহা আর তার পরিবার সবাই শপিং মলের সামনে আগের থেকে দাঁড়িয়েছিল। চৌধুরী বাড়ি বড়রা নেহার বাবা মার সাথে কথা বলতে শুরু করলো। শুভ্র গাড়ি থেকে সবাই নামলো, হৃদিও নামলো। শুভ্র গাড়ি থেকে নামা মাত্র নেহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এলো। সে এসে সামনে শুভ্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত গলায় বলল, ও ডিয়ার, মিস ইউ সুইটহার্ট। এই দৃশ্য দেখে হৃদির মনে হলো কেউ যেন এক ঝটকায় তার বুকে ছুরি চালিয়ে দিচ্ছে। বুকটা চিরে এক অসহ্য যন্ত্রণা দলা পাকিয়েছে। যে মানুষটাকে সে নিজের অজান্তে মনে ঠাঁই দিয়েছে, তাকে অন্য কারো বাহুতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। শুভ্র বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্তি গলে বলল, ক্যান ইউ জাস্ট গো ইনসাইড? এখানে দাঁড়িয়ে এসব ড্রামা করার কোনো মানে হয় না। আই ডোন্ট লাইক ইট। নেহা শুভ্রের বাহু আঁকড়ে ধরে কিছুটা অধিকার পরানো সুরে অভিযোগ করলো, তুমি কাল থেকে ফোন ধরনি কেন? কতবার কল করেছি তোমাকে? শুভ্র নেহার দিকে একবার আর চোখে তাকালো। শুভ্রের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে একদম শীতল গলে বলে, এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। নেহা একটু গাল ফুলিয়ে আদুরি গলে বলল, আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না তোমাকে, চলো ভেতরে।
বলে নেহা এক প্রকার জোর করে শুভ্রের হাত টেনে ধরে শপিং মলের ভেতরে নিয়ে গেল। শুভ্র প্রচণ্ড বিরক্ত হচ্ছে কারো এভাবে গায়ে পড়া আর শরীর স্পর্শ করা সে একদম সহ্য করতে পারছে না। কিন্তু সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখলো আর কোনো মতে বিরক্তি চেপে ভেতরে ঢুকলো। সবাই ভেতরে প্রবেশ করলো। রিদি তখনও প্রবেশপথের কাছে জড়সড় হয়ে পাথরের মতো দাঁড়িয়েছে। তার ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। তখন শুভ্রা খেয়াল করলো রিদি পেছনেই আছে। সে এগিয়ে এসে রিদির হাত ধরে টান দিয়ে বলল, চল আমার সাথে। ভেতরে সবাই যার যার পছন্দের জিনিস কিনে মেতত। নেহা এক মুহূর্তের জন্য শুভ্রকে চোখের আড়াল হতে দিচ্ছে না। সে এটা ওটা পছন্দ করে এটা টায়াল দিচ্ছে আর বারবার শুভ্রকে দেখিয়ে মতামত দিচ্ছে। শুভ্র কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়িয়ে সায় দিচ্ছে। তার পুরো মনোযোগ যেন অন্য কোথাও পড়েছে। সবাই দু হাতে কেনাকাটা করলে রিদি একপাশে মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নিলুপ্ততা সায়রা চৌধুরীর নজরে এড়ালো না। তিনি রিদির কাছে এসে মায়াভরা স্বরে বললেন, রিদি তুই এভাবে চুপচাপ কেন? সবাই যার যা মন চায় কিনছে, তুই দেখ তোর কোনটা ভালো লাগে সেটাই নে। রিদি কোনো মতে ঠোঁটে এক চিলতে স্লান হাসি ফুটলে বলল, না মামি, তোমরা কেনাকাটা করো। আমার বাসায় পরার মতো অনেক কাপড় আছে আর নতুন কিছু প্রয়োজন নেই। রিদির এমতো অবস্থার কথা শুনে আ তার মা রাবেয়া এহসান কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হলেন। সে কি কিছু লাগবে না মানে? শপিং এলে তো তুই আগে পুরো শপিং মল মাথায় তুলতিস, হাজারটা বাহানা আর না করতিস, আর আজ বলছিস কিছুই লাগবে না। তোর হয়েছেটা কি সত্যি করে বলতো? রিদির সাথে সাথে উত্তর দিল, তার গলায় জোর আনা এক ধরনের অস্বাভাবিকতা। আরে না আম্মু, সত্যি আমার অনেক কিছু আছে। তাছাড়া এখন কিনলে ওগুলো তো আলমারিতে পড়ে নষ্ট হবে। তোমরা কেন তো? বলে রিদি আর সেখানে দাঁড়ালো না। সে একটু দূরে গিয়ে একটা পিলারের আড়ালে একা দাঁড়ালো। কিছু ভালো লাগছে না তার। তার এই আলোকসজ্জা, শপিং মল, হাসাহাসি, মানুষের ভিড় যেন বিষের মতো লাগছে। বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরেছে, তীব্র এক যন্ত্রণা। হৃদি কাছের দেওয়ালের ওপাশে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে এলো। সে মনে মনে ভাবলো, আচ্ছা ভালোবাসা এত কষ্টের কেন? সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি পাওয়া যায়। আমি তো শুভ্রকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম, তবে তাকে পেলাম না কেন? কেন সে আজ অন্য কারো হয়ে যাচ্ছে? হৃদির টলমলে চোখ আর দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে নিয়ে সেই নোনা জল মুছে ফেলল যাতে কেউ টের না পায়। নিজেকে স্বাভাবিক দেখানো এক ব্যর্থ চেষ্টা করে সে কাউকে কিছু না বলে ধীর পায়ে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে হৃদির চোখ আটকে গেল উপরের দিকে ঝোলানো একটা অপূর্ব শাড়ির উপর। শাড়িটার নিখুঁত কারুকার্য আর রাজকীয় অভিজাত্য থেকে হৃদির যেন সম্মোহিত হয়ে গেল। শাড়িটা দেখা মাত্র তার মনে হলো এটি তার জন্য তৈরি হয়েছে। কিন্তু পরক্ষণে একরাশ বিষণ্ণতা তাকে গ্রাস করলো। সে তো একটু আগে সবাইকে বুক ফুলিয়ে বলেছে তার কিছু লাগবে না। এখন নিজের থেকে চাইলে সবাই কি ভাববে, লোক হাসাহাসি করবে। কিন্তু শাড়িটার দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল। হৃদি এক বিষণ্ণ ও করুণ চাহনিতে দিকে শাড়িটার দিকে তাকিয়েছে। ওদিকে শুভ্র নেয়ার উপর মনে মনে ফুঁসছে। নিয়া সবার সামনে বারবার তার গায়ে ঢলে পড়ছে, যা শুভ্রের আভিজাত্যে চরম আঘাত এনেছে। হঠাৎ শুভ্রের ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতে সে মুক্তি শ্বাস নিল ফেল। সে এক প্রকার জোর করে নেহাকে সরিয়ে কথা বলতে বলতে কিছুটা সামনে এগিয়ে গেল। ফোনে কথা শেষ করে শুভ্র যেই ঘুরে দাঁড়াচ্ছে অমনি তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে স্থির হলো একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা হৃদির উপর। সে খেয়াল করলো হৃদি উপরের দিকে অপলক তাকিয়েছে। শুভ্র হৃদির দৃষ্টি অনুসরণ করে সেই শাড়ি দেখল। হৃদির চোখে সেই তৃষ্ণা শুভ্রের চোখ এড়ালো না। হৃদিকে এভাবে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতে দেখে শপিং মলের একজন কর্মচারী এগিয়ে এসে বিনীত স্বরে বলল, ম্যাম, আপনার কি শাড়িটা পছন্দ হয়েছে? আপনি বললে আমি ওটা নামিয়ে দেখাতে পারি। হৃদি যেন আকাশ থেকে পড়লো। সে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করলো, না না ভাইয়া, আমি এমনি দেখছিলাম। তবে হ্যাঁ, শাড়িটা আসলে সুন্দর। কথাটা বলে হৃদি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। হৃদি চলে যেতে শুভ্র সেখানে এসে দাঁড়ালো। তার চেহারা এক অদ্ভুত কাঠিন্য। সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, প্যাক দিস শাড়ি, ডু ইট ফাস্ট। শুভ্র শাড়িটা কিনে শপিং ব্যাগটা হাতে নিয়ে নেহার পাশে এসে দাঁড়াতে না দাঁড়াতে নেহা এক ছোঁ মেরে সেটা শুভ্র হাত থেকে কেড়ে নিল।
তার চোখে মুখে কৌতূহল। সে ভুরু নাচে বলল, হোয়াট ইন দিস ব্যাগ? এটাতে কি আছে? শুভ্র অপ্রস্তুত হয়ে নেহার হাত থেকে ব্যাগটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করতে বলল, আরে নেহা, না নেহা এটা। কিন্তু শুভ্রের কথা শেষ হওয়ার আগে নেহা সজোরে সরে গেল এবং তড়িঘড়ি করে ব্যাগ থেকে শাড়িটা বের করলো। সেই গাঢ় নীল রঙের জমকালানো শাড়িটা দেখে নেহার চোখ জোড়া লোভে আর খুশিতে চিকচিক করে উঠল। সে উত্তেজনায় বলে উঠল, ওয়াও, দিস ইজ জাস্ট গর্জিয়াস। এটা আমার জন্য, তাই না শুভ্র? তোমার, আমার চয়েস তুমি দারুণ বোঝো। শুভ্র নিজের ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকা রাগটা কোনো মতে কন্ট্রোল করে শান্ত গলা বলে, নো নেহা, লিসেন টু মি, এটা তোমার জন্য না, এটা আসলে। কিন্তু সত্য বলার সুযোগ পেল না। ঠিক তখনই নেহার মা সানজিদা খান হাজির হলেন। মেয়ের হাতে দামি শাড়িটা দেখে তিনি বেশ তৃপ্তির হাসি দিয়ে শুভ্রর দিকে তাকিয়ে গদগদ হয়ে বলল, আরে বাহ, শাড়িটা তো দারুণ, কে দিল? শুভ্র বাবা দিয়েছে বুঝি? নেহা মুহূর্তে শাড়িটা নিজের কাঁধের উপর মেলে ধরল। আয়নায় নিজেকে দেখতে দেখতে অন্তত লজ্জা মাখা গলায় আদেশ হলো, হ্যাঁ মম, তোমার জামাই আমার জন্য এটা সারপ্রাইজ হিসেবে নিয়েছে। সানজিদা খান শাড়িটা নিজের হাতে তুলে নিলেন। কাপড়ের কারুকার্য আর জমকালানো পাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে তাকাতে তিনি শুভ্রের দিকে ফিরে তৃপ্তির হাসি দিলেন। যাই বলে শুভ্র, তোমার চয়েস আছে মানতে হবে, শাড়িটা একদম রাজকীয় হয়েছে। শুভ্রের ইচ্ছে করলো চিৎকার করে বলতে, এই শাড়িটা ওর জন্য নয়, কিন্তু পরিস্থিতির সাপেক্ষে নিজের ভেতরে প্রবল বিরক্তি চেপে রইল। রাগে তার হাতের মুঠো শক্ত হয়ে এলো, গলার রগগুলো টনটন করে উঠল। নেহা তখন শাড়িটা আঁকড়ে ধরে উত্তেজনায় টইটুম্বুর হয়ে শুভ্রকে বলে, শুভ্র, জাস্ট 2 মিনিট এখানে দাঁড়াও, আই অ্যাম কামিং ইন আ ফ্ল্যাশ। আমি শাড়িটা আমার বেস্টিদের দেখিয়ে আসি, ওরা নিশ্চয় এই শোরুমে আছে, দেখলে জোরে করে ছাড়খাড় হয়ে যাবে। বলে নেহা কারো উত্তরে অপেক্ষা না করে প্রজাপতির মতো ডানা মেলে এদিক ওদিক চলে গেল। সানজিদা খান মেয়ের আনন্দ দেখে হাসি মুখে তার পিছু পিছু চলে গেলেন। পুরো জায়গাটা এখন ফাঁকা। শুভ্র একা দাঁড়িয়েছে, তার চোখে মুখে ফুটে উঠছে তীব্র ঘৃণা আর বিরক্তি। সে দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, লাইক মাদার আর লাইক ডটার, যেমন মা তেমন মেয়ে। অসহ্য। রাগে ফুঁসতে ফুঁসতে আবারও সেই শাড়ির শোরুমে ঢুকলো। তার চেহারার যা অবস্থা, মনে হচ্ছে যাকে সামনে পাবে তাকেই কাঁচা ঘিলে খাবে। সেই কর্মচারী শুভ্রকে ওভাবে ঝড়ের বেগে আসতে থেকে ভয়ে সুখে কার হয়ে গেল। সে ভাবল নিকার শাড়িতে কোনো বড় সমস্যা রিজেক্ট ধরা পড়েছে, নয়তো লোকটা এভাবে তেড়ে আসবে কেন? কর্মচারী ঢোক গিলে কাঁপা কাঁপা গলে শুভ্রের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, দিস ইজ দের এনি প্রবলেম? শাড়িতে কি কোনো রকম রিজেক্ট ধরা পড়েছে স্যার? শুভ্র তার দিকে লাল চোখে তাকে হুঙ্কার দিয়ে বলল, নো, ওই রকম শাড়ি আমার আবার চাই, প্যাকেট রাইট নাও ফার্স্ট। কর্মচারীর বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল, শিওর স্যার, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি দিচ্ছি। বেচারা পুরো শোরুম তন্ন তন্ন করে খুঁজলো সব আলমারি, কিন্তু দুঃখের বিষয় সব রায় ওলট পালট করে যে শাড়িটা পেল, মানে কালেকশনটা পেল না, শেষ হয়ে গেছে। মুহূর্তে কর্মচারীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাচুমাচি হয়ে শুভ্রের সামনে দাঁড়ালো, সরি স্যার, আসলে ওই কালেকশনটা শেষ হয়ে গেছে, ওই একটাই পিস ছিল। আপনি চাইলে আমি আপনাকে এর থেকে ভালো শাড়ি দেখাতে পারি। শুভ্রের মাথায় তখন রক্ত চড়ে গেছে। মাথা ঠিক রাখতে না পেরে সে কাউন্টারের কাচের উপর সজোরে এক থাপ্পড় মেরে চেঁচিয়ে বলল, আই সেড নো, আমার ওই নীল শাড়িটাই চাই, এখনই ব্যবস্থা করে দিবে, না হলে তোদের এই পুরো শোরুম আমি উড়িয়ে দিব। শুভ্রের অগ্নিমূর্তি দেখে কর্মচারীর গলার শব্দ শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভয়ে তোতলামি করতে করতে বড় বড় ঢোক গেল, স্যার, জাস্ট 1 মিনিট, আমি আমাদের অন্য সব আউটলেটে খবর নিচ্ছি, কোথাও না কোথাও নিশ্চয় পাওয়া যাবে। শুভ্র হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত বলে, ডু ইট ফাস্ট, আমার হাতে একদম সময় নেই। কর্মচারী হন্যে হয়ে এক এক জায়গায় ফোনটা দিতে শুরু করলো। যে শাড়িটা ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, বারংবার তাগাদা দিল, কিন্তু প্রথমে কয়েকটা দোকান থেকে না উত্তর এলো, যা শুনে শুভ্রের মেজাজ সপ্তমে। শুভ্রের মেজাজ যখন সপ্তমে ঠিক তখনই সে জায়গা থেকে একটা আশার আলো দেখা গেলো। কল কেটে কর্মচারী কিছুটা ইতস্তত করে শুভ্রের দিকে তাকে বলে, স্যার, শাড়িটা পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো আমাদের ডেলিভারি দেওয়ার মতো কোনো লোক এখন খালি নেই যে এসে দিয়ে যাবে। আপনি কি কষ্ট করে নিজে গিয়ে নিয়ে আসতে পারবেন? আমি আপনাকে ঠিকানা দিচ্ছি। শুভ্র এক মুহূর্ত দেরি না করে ফোন থেকে নাম্বারটা বের করে কর্মচারীর সামনে ধরল। তার চোখে
এমন একটা যে নীল শাড়িটা রিদির পাওনা, সেটা সে রিদির হাতে তুলে দিবে। সে গম্ভীর গলা বলল, গিভ মি দ্য অ্যাড্রেস, খানিকটা ঠিকানাটা এখনই আমার ফোনে মেসেজ করে দাও। কর্মচারী তড়িঘড়ি করে লোকেশনটা শুভ্রের ফোনে পাঠিয়ে দিল। ঠিকানায় চোখ বুলে শুভ্র নিজের ভেতরে একটু লজ্জিত বোধ করলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কর্মচারীর দিকে তাকে শান্ত গলা বলল, আসলে আই এম রিয়েলি সরি আপনার সাথে এরকম বিহেভ করার জন্য। কর্মচারী বিনীতভাবে হেসে বলল, আরে না না স্যার, আমি কিছু মনে করিনি। এই লাইনে কত মানুষ রাগ দেখায়, ওসব আমাদের অভ্যাস হয়েছে। তবে স্যার ডোন্ট মাইন্ড, শাড়িটা নিশ্চয়ই আপনার খুব স্পেশাল কারোর জন্য, নাহলে এই সামান্য একটা শাড়ির জন্য কেউ এতটা পাগলামি করে তা আগে কখনো দেখিনি। শুভ্র আর কোনো উত্তর দিল না। কর্মচারীর কথাটা তার যেন তীরের মতো গিয়ে গিয়ে তার বুকে বিঁধল। সে কি সত্যি রীতির জন্য পাগলামি করছে? শুভ্র এক পলক লোকটার দিকে তাকিয়ে গাম্ভীর্য বজায় রেখে সোজা শপিং মল থেকে বেরিয়ে গেল। 2 ঘন্টা দীর্ঘ লড়াই শেষে শুভ্র সেই কাঙ্ক্ষিত শাড়িটি নিয়ে শপিং মলে এসে হাজির হলো। তবে এবার সে আর ভুল করলো না। শাড়িটা খুব সাবধানে গাড়ির ড্যাশবোর্ডে রেখে লক করে দিল। সে জানে এই শাড়িটা নেহার চোখে পড়লে মানে আবার নতুন ঝড় উঠবে। তারপর শুভ্র শপিং মলের ভেতরে ঢুকলো। নেহা তখন রাগে আর বিরক্তিতে নিয়ে ডানে বামে পয়চারি করছে। শুভ্রকে দেখা মাত্র সে তেড়ে এসে বলল, দিস ইজ টু মাচ শুভ্র, কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আমাকে এভাবে একা ফেলে রেখে যাওয়াটা কি তোমার কাছে খুব জরুরি ছিল? শুভ্র হাতটা পকেটে পুরো অন্তত শীতল ও রুক্ষ গলা বলে, লিসেন নেহা, আই অ্যাম নট অবলাইজ টু আনসার অল ইয়োর কোশ্চেন। সব প্রশ্নের উত্তর দিতে আমি তোমার কাছে বাধ্য নই। আর শোনো, আমার উপর এমন অধিকার ফলাবে না, একদম। আমার এসব আদিক্ষেতা মোটে পছন্দ না। নেহা শুভ্রের এমন সরাসরি আর কঠিন কথা শুনে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে চড়া গলা বলে, কিন্তু শুভ্র, আমি তোমার হতে যাওয়া ওয়াইফ। আমার জানার পূর্ণ অধিকার আছে তুমি কোথাও যাও কী করো। শুভ্র এক পা এগিয়ে সে নেহার চোখের দিকে তাকিয়ে অন্তত ধীর গলা বলল, ইউ আর নট মাই ওয়াইফ ইয়েট। হওনি এখনও তুমি আমার স্ত্রী, আর হবে কি না সেটা সময়ের উপর ছেড়ে দাও। নিজের সীমার মধ্যে থাকো। শুভ্রের কথা শেষ হতে নেহার মুখে বাঁকা হাসি ফুটল। সে জেদ মেশানো গলায় চ্যালেঞ্জ করে বলল, সিন্স আই অ্যাম গোয়িং টু বি, আই উইল মেক ইট হ্যাপেন। দ্যাটস আ চ্যালেঞ্জ। যেহেতু হতে যাচ্ছি সেহেতু হয়েই ছাড়বে, দেখে নিও। শুভ্র আর একটা শব্দ খরচ করলো না। সে খুব ভালো করে জানে নেহার মতো একটা মেয়ের সাথে কথা বাড়ানো মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা আর নিজেকে বেশি বিরক্ত করা। ও শুধু নিজের স্বার্থটাই বোঝে। শুভ্র পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে আপলক তাকিয়ে থেকে সরে গেল। শপিং শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সারাটা দিনে খাটাখাটনি সবার চেহারা ক্লান্তির ছাপ স্পষ্ট। চৌধুরী বাড়ির সবাই 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে গাড়ির কাছে এসে জড়ো হলো। নেহার বিদায় নিয়ে তাদের গাড়িতে করে চলে গেছে। দিদি কোনো মতে নিজেকে টেনে নিয়ে গাড়ির কাছে আসতে তার চারপাশটা হঠাৎ দুলতে শুরু করলো। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো। সারাদিন পেটে এক ফোঁটা দানা পড়ে দুপুরে সবাই যখন রেস্টুরেন্টে খাবার খেয়েছিল, দিদি তখন এক টুকরো খাবারও মুখে তুলেনি। সবার চোখের আড়ালে সে সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছে সে। দীর্ঘশ্বাস দীর্ঘক্ষণ সময় মানসিক যন্ত্রণার শরীরের প্রতি এই চরম অবহেলা সব মিলিয়ে রীতির শরীর আর সায় দিল না। হঠাৎ প্রচণ্ড মাথা ঘুরে নির্জীবের মতো তপ্ত পিচ ঢালা মাটিতে লুটিয়ে পড়ো। সবাই তখন গাড়িতে উঠে পড়ছে। শুভ্র গাড়ির ডোর খুলতে যাবে, ঠিক তখনই তার ষষ্ঠ ইন্দ্র যেন কু ডাক দিয়ে উঠল। সে কি মনে করে একবার পেছন ফিরে তাকালো, আর সাথে সাথে তার কলিজা যেন শুকিয়ে গেল। হৃদি মাটিতে জ্ঞান হারিয়ে পড়েছে। শুভ্র এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো দৌড়ে সে হৃদির দেহটা আগলে রাখল। সে হৃদির মাথাটা নিজের হাঁটুর উপর রেখে ফ্যাকাশে গালে হালকা থাপড় দিয়ে অস্থির করল, এই হৃদি, হৃদি কী হয়েছে তোর? ওপেন ইউর আইস, চোখ খুল হৃদি। শুভ্রর গলার আওয়াজ শুনে গাড়ির ভেতর থেকে সায়রা চৌধুরী আর রাবেয়া হাসান চিৎকার করে বেরিয়ে এসলেন। শুভ্রের হাত কাঁপছে, হৃদির শরীরে বরফের মতো ঠান্ডা। সে দাঁতে দাঁত চেপে বড়দের দিকে চাচিয়ে বলে উঠল, সবাই হাঁ করে তাকিয়েছে কোনো? ব্রিং সাম ওয়াটার, দ্রুত পানি আনুন। ইকবাল হাসান এক প্রকার দৌড়ে গাড়ি থেকে নেমে এলেন। সাহেরা চৌধুরী দ্রুত পানির বোতল এনে শুভ্রের হাতে দিতে সে তড়িঘড়ি করে হৃদির ফ্যাকাশে মুখে আর চোখের পাতায় পানি ঝাপটা দিলেন।
ঠান্ডা পানি ঝাপটায় হৃদির অবশ হয়ে আসা স্নায়ুগুলো একটু সজাগ হলো। সে খুব ধীরে ধীরে চোখের পলক হলো, ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতে লাগলো। তাকে ঘিরে পুরো পরিবার সবাই চরম অনিশ্চিত অস্থিরতা নিয়ে তাকিয়েছে। হৃদির শরীরটা তখনই নিস্তেজ, নড়াচড়া করার শক্তিটুকু পাচ্ছে না। ইকবাল হোসেন মেয়ের কপালে আর গলায় হাত দিয়ে ব্যাকুল হয়ে পড়লেন। কি হয়েছে তোর মা? হঠাৎ এভাবে পড়ে গেলি কেন? শরীর কি খুব খারাপ লাগছে? রীতি ঘোর কাটতে অনুভব করলো সে শুভ্রার হাঁটুর উপর মাথা দিয়ে শুয়েছে। শুভ্রার হাতের স্পর্শ তখনও তার গালে লেগেছে। মুহূর্তের মধ্যে এক বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। সে তাড়াতাড়ি মাথা উঁচু করে মাটিতে হাত দিয়ে কোনো মতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করলো। তার বাবার দিকে তাকে জড়সড় হয়ে বলল, জানি না আব্বু, আমি নিজেও জানি না আমি হঠাৎ করে পড়ে গেলাম কীভাবে। শুভ্র তখনও হৃদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর রাগ আর উৎকণ্ঠা খেলা করছে। সে অন্তত গম্ভীর আর রুক্ষ করে বলল, তুই আজকে সারাদিন কিছু খাসনি তাই না? কারণ তোর শরীর দুর্বল হলে তুই জ্ঞান হারাস। হৃদি বিস্ময়ে পাথর হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো কেবল কপাল ছুঁইছি। সে মনে মনে ভাবল, শুভ্র ভাইয়া কীভাবে জানলো আমার এই পার্সোনাল সমস্যার কথা? তো শুধু আম্মু জানে, আব্বু আর ইমন জানে। আমি তো জানি যদি আমি বেশিক্ষণ না খেয়ে থাকি তবে আমার শরীর একদম লো হয়ে যায়। শরীরের মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু এই গোপন কথাটা বাইরে কেউ জানে না। তবে শুভ্র ভাইয়া এটা কীভাবে জানলো? হৃদি এভাবে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে থেকে শুভ্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এবার সবার সামনে সিংহের গর্জনে চিৎকার করল, কি বলছিস শুনতে পাসনি? তুই নিজেই জানিস তুই না খেয়ে থাকলে তোর শরীরে প্রেশার লো হয়ে যায় আর তুই জ্ঞান হারাস। তাহলে জানা সত্ত্বেও এত কেয়ারলেস কেন? সোহান চৌধুরী শুভ্রের কথা শুনে চরম বিস্ময় নিয়ে রীতির দিকে তাকিয়ে বললেন, কিরে রীতি, তুই খাসনি মানে? শুভ্র এসব কী বলছে? তুই না দুপুরে আমাদের সাথে খেতে বসলি? হৃদি মাটির উপর বসে কাঁপছে। সে অপরাধবোধ আর লজ্জার লুকোতে কাঁপা কাঁপা গলায় মিথ্যে বলার চেষ্টা করছে, না না আমি খেয়েছি। বাকিটুকু বলার আগে শুভ্র সবার সামনে প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির নরম গালে। পুরো শপিং মলের এরিয়া যেন এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। বাড়ির সবাই স্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। হৃদির যন্ত্রণা আর অপমানে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। শুভ্র আবার সিংহর গর্জনে চমকে বলে, চুপ, একদম চুপ, আর মিথ্যে বলিস না। লজ্জা করে না বড়দের সামনে এভাবে অনর্গল মিথ্যে বলে? হাউ ডেয়ার ইউ লাইক অ্যাজ দিস? তুই কি ভেবেছিস তোর এই ন্যাকামি আমি ধরতে পারবো না? রীতি গালে হাত দিয়ে অঝরে কেঁদে দিচ্ছে, তার কান্না যেন থামার নাম নেই। সোহান চৌধুরীর পরিস্থিতি বেগতিক দেখে শুভ্রের কাঁধে হাত রেখে গম্ভীর অথচ শান্ত করল, শুভ্র থাক, এদিকে আর কিছু বলিস না। ছোট মানুষ ভুল করেছে, অনেক ঝামেলা হয়েছে, এখন রাত হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চল। শুভ্র আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়ির বড়রা একে একে গাড়ির ভেতরে পা রাখলো। হৃদি দু হাতে মাটির উপর ভর করে টলমলো পায়ে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়ছে যে ভারসাম্য রাখতে না পেরে সে আবার পড়ে গেল। শুভ্র বিষয় লক্ষ্য করলো। সে এক মুহূর্ত নষ্ট না করে বজ্রগতিতে নিচু হয়ে এক ঝটকায় হৃদিকে পাজাগুলো করে তুলে নিল। হৃদি আকস্মিককে ভীষণ অবাক হয়ে যায়। নিজেকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য অবচেতনভাবে শুভ্রের গলা জড়িয়ে ধরল। হৃদির অশ্রিক্ত নোনা চোখ দুটো শুভ্রের পাথরের মতো শক্ত আর গভীর মুখের দিকে স্থির হয়ে রইল। শুভ্র কোনো দিকে না তাকিয়ে অন্তত দৃঢ় পায়ে সামনের গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। তার বাহুবন্ধন অনেক শক্ত, যেন হৃদিকে সে এক চুলও ছাড় দিবে না। হৃদি শুভ্রের বুক দুঃখ নিয়ে অনুভব করছে। সে তার অশ্রুমাখা চোখে শুভ্রের দিকে তাকিয়ে মনে মনে করুণ সুরে বলল, আপনি শুধু আমার ক্লান্তি আর উপরের কষ্টটা দেখলেন শুভ্র ভাইয়া, অথচ আমার ভেতরে রক্তক্ষরণ একবারও দেখলেন না। আমার ভেতরটা যে আপনাকে অন্য কারোর সাথে দেখা যন্ত্রণা আর আপনাকে না পাওয়ার শোকে শোকে তিল তিল করে মরে যাচ্ছে, সেই কষ্টটা কেন আপনার চোখে পড়ছে না? কেন আপনি আমার হৃদয়ের হাহাকার বুঝতে পারছেন না? শুভ্র ধীরে ধীরে অন্তত সতর্কতার সাথে হৃদিকে গাড়ির সিটে বসিয়ে দিল। এরপর কোনো কথা না বলে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরো রাস্তাটা শুভ্রর চোয়াল শক্ত রইলে একবারের জন্য সে হৃদির দিকে তাকালো না। সবাই ধকলে সামনে বাড়ির ভেতরে এসে সোফায় গা এলে দিল। রাবিয়া এসনে এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি হৃদির জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গেলেন। হৃদি তখনও শরীরের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। সে ধীরে ধীরে সোফায় এসে বসলো। হঠাৎ শুভ্র ড্রয়িং রুমে এলো, তার হাতে একটা শপিং ব্যাগ। সে সরাসরি হৃদির সামনে এসে হৃদি
ব্যাগটা হৃদির পাশে রেখে শীতল গলা বলে, দিস ইজ ফর ইউ, এটা তোর। বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। কোনো কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সোজা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হৃদি প্রচণ্ড অবাক হয়ে শপিং ব্যাগটা দেখে তাকিয়ে রইল। হৃদির কাজিন মিহি পাশ থেকে কিছুটা ভুরু নেচে কৌতূহল গেল, কিরে খুলে দেখ, শুভ্র ভাইয়া আমাদের কাউকে কিছু দিল না, অথচ তোকে স্পেশালি গিফট দিলে, দেখি তো কি আছে। হৃদি কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিজের কোলের উপর নিল। তার বুকটাকে তখন পুকুর বেগে ধড়পড় করছে। সে ব্যাগের ভেতর হাত ঢুকে কাপড়টা বের করতে মুহূর্তে তার চোখ ছানাবড়া হয়ে গেল। এটা তো সেই শাড়ি, সেই নিখুঁত রাজকীয় নকশার শাড়ি, যেটা সকালে সে তৃষ্ণার্ত চোখে পছন্দ করছিল। কিন্তু এই শাড়ি শুভ্র হয়ে কোথায় পেল? সে তো নেহার সাথে ব্যস্ত ছিল। শাড়িটা দেখে মিহির চোখ কপালে তুলে বিস্ময় বলল, ওয়াও শাড়ি! বলে মিহি এক পা ছো মেরে রিদির হাত থেকে শাড়িটা নিল। শাড়ির উপর নিখুঁত কারুকার্য আর রাজকীয় অবিচ্ছেদ্য থেকে সবার পাগল করার দশা। পাখি অবাক হয়ে শাড়ির জমিনে হাত বুলে বলল, শুভ্র ভাইয়া তোকে এত দামি আর সুন্দর শাড়ি গিফট করলো, অথচ আমাদের জন্য কিছুই আনলো না। চলবে না, চলবে না, আমরা এখনই শুভ্র ভাইয়াকে গিয়ে ধরবো। এটা কোন ধরনের বিচার? কিন্তু রীতি তখন অন্য দুনিয়া হারিয়ে গেছে। এই শুভ্র মানুষটা সে কোনোভাবে মেলাতে পারছে না। যে মানুষটা একটু আগে সবার সামনে তাকে চড় মারলো, সেই মানুষটা আবার এত যত্ন করে তার পছন্দের শাড়িটা কিনে এলো। শাড়িটা যে তার পছন্দ হয়েছে এটা শুভ্র জানলো কীভাবে? আর সে না খেয়ে থাকলে, জ্ঞান হারিয়ে ফেলে, এই অতীব গোপন খবরটা বা শুভ্র জানলো কীভাবে? হৃদির মনে হচ্ছে শুভ্র নামক মানুষটা যেন এক গভীর রহস্য সমুদ্র, যেখানে ডুব দিলে কোনো কুল কিনারা পাওয়া যায় না। রাত 12টা। শুভ্রের চোখে ঘুম নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়েছে, তার স্থির দৃষ্টি নিকষ কালো আকাশের দিকে। হঠাৎ শুভ্র কি মনে করে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের গ্যালারি স্ক্রল করে একটা ছবি বের করলো। ছবিটা দেখা মাত্র শুভ্র পাথরের মতো শক্ত মুখে এক চিলতে মায়া মাখানো হাসি ফুটল। সে ছবিটা দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলল, নীল আকাশের মতো তুমি সুন্দর। তোমার ওই ডাগর ডাগর চোখ কেড়ে নিয়েছে বহুকালে আমার মন। তোমার মুখ রয়েছে অদ্ভুত মায়া, যে মায়া দেখলে কেটে যায় আমার সব ক্লান্তির ছায়া। কথাগুলো বলে শুভ্র ফোনটা পকেটে রেখে ধীরে লয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ রকমের মুহূর্তে ফোনের স্ক্রিনে থাকা ওই মায়াবী মুখটা তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। শীতল বাতাসের ঝাপটায় শুভ্র যেন সেই গায়ের সুবাস অনুভব করলো। সেই গভীর এক আবেশে বিড়বিড় করে বলল, আমার নীল আকাশ তুমি। হৃদি নিচে থেকে রুমে এসে বিছানায় বসে পড়ল। তার দু হাত তখনও সেই নীল শাড়িটাকে মরিয়া হয়ে আঁকড়ে ধরে আছে। সে ছোটবেলা থেকে তাকে খুব কড়া শাসন আর তপ্ত ধমক ছাড়া কিছুই দেয়নি। আর সেই মানুষটা একদম হুট করে তার আজন্ম লালিত এক চিলতে শখ পূরণ করে দিল। শাড়িটা রেশমি জমিন হৃদির আঙ্গুলের ছোঁয়াতে এক অদ্ভুত শীতলতা দিচ্ছে। কিন্তু হৃদির ভিতরটা আগ্নেয়গিরি লাভার মতো দাউ দাউ করে জ্বলছে। শাড়িটা পেয়ে হৃদির মনে হয় এক বিন্দু আনন্দের হিল্লোল বয়ে গেল না। কারণ এই উপহার তো কোনো সাধারণ মানুষের থেকে আসেনি, এসেছে তার সেই শুভ্র ভাইয়ের কাছ থেকে, যাকে সে নিজের অস্তিত্বের প্রতিটি পড়তে পড়তে ভালোবেসেছে। অথচ সেই মানুষটা এখন অন্য কারো হতে যাচ্ছে। তার বিয়ের সানাই বাজার প্রহর গুনছে পুরো বাড়ি। যদি এই মুহূর্তটা আজকে না হয়ে কয়েক মাস আগে হতো, তবে হয়তো রীতি খুশিতে আত্মহারা হয়ে পুরো রুম নাচিয়ে ফেলত। কিন্তু আজ এই উপহার যেন তার ক্ষত বিক্ষত হৃদয়ের লবণে ছিটে দেওয়ার মতো লাগছে। হৃদি শাড়িটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে বেয়ে নোনা জলের ধারা নেমে এসে শাড়ির নীল জমিনটাকে ভিজিয়ে দিচ্ছে। কান্নার বেগ সামলাতে না পারে সে বিছানায় লুটিয়ে পড়ল। তার কণ্ঠস্বর অবরুদ্ধকর। বুক চিরে আসা এক একটা দীর্ঘশ্বাস যেন রুমের বাতাসকে ভারী করে তুলছে। সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করলো, জানেন শুভ্র ভাই, আপনি এই শাড়িটা দিয়ে আমাকে এক ফোঁটা খুশি করতে পারেননি, বরং আপনি আমাকে আরও ভয়ঙ্কর এক যন্ত্রণা গহ্বরে ফেলে দিয়েছেন। কেন বারবার আমাকে এভাবে টেনে ধরেন? কেন আমাকে শান্তিতে মরতে দেন না? হৃদির মনে হচ্ছে এই শাড়িটা কোনো বস্ত্র নয়, বরং এক টুকরো জীবন্ত বিষাদ। হৃদি খুব সাবধানে শাড়িটা বিছানার একপাশে রাখলো। তার হাত দুটো এখনো থরথর করে কাঁপছে। সে ধীর পায়ে আলমারি থেকে গিয়ে নিজের ব্যাগ থেকে পুরনো কিছু বিবর্ণ হয়ে আসা একটা ডায়েরি আর কলম বের করে আনলো। এই ডায়েরিটা তো কেবল কাগজ আর কলম কালির সমস্যা নয়, এটি রীতির জীবন খাতা। কবে প্রথম সেই কিশোরী মন শুভ্র নামক ঝড়ের প্রবেশ ঘটেছিল,
কবে শুভ্র তাকে প্রথম কড়া গলায় ধমক দিয়েছিল, আর কবে অতি সংবনে শুভ্র তার দিকে আর চোখে তাকিয়েছিল। তার প্রতিটি মুহূর্তের সাক্ষী এই ডায়েরি। আগে মন খারাপ হলে রিদি এই ডায়েরির পাতাগুলো উল্টে শুভ্রের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো পড়তো আর আপন মনে খিলখিল করে হাসতো। কিন্তু আজকে এই ডায়েরির পাতায় কোনো আনন্দের স্মারক লেখা হবে না। আজ কলমের প্রতিটি আঁচড় ফুটে উঠবে এক গভীর বিষাদের উপাখ্যান। রিধি পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো। ঘরভর্তি নিস্তব্ধতা, শুধু বাইরে ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। কলমটা হাতে নিয়ে যখন ডায়েরি প্রথম পৃষ্ঠা উল্টালো, তার চোখের সামনে ঝাপসা হয়ে ভেসে উঠল বড় বড় অক্ষরে লেখা সেই আমার প্রিয় সুদর্শন পুরুষ শুভ্র ভাই। লেখাটার উপর হাত বোলাতে রিদির চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে সাদা কাগজের উপর গড়িয়ে পড়ল। কালিটা একটু লেপ্টে গেছে, ঠিক যেমন রিদির সাজানো স্বপ্নগুলো তখন লেপ্টে একাকার হয়ে গেছে। সে কাঁপা কাঁপা হাতে আজকে তারিখটা লিখলো। তার মনে হচ্ছে কলমটা যেন আজ অনেক ভারী হয়ে গেছে। কলমটা ছোঁয়াতে তার হাত দুটো প্রবলভাবে কেঁপে উঠছে। আজ কালির রংটা যেন তার চোখের পানির সাথে মিশে আরো গাঢ় হচ্ছে। সে তার মনের সবটুকু আত্মেই ঢেলে লিখতে শুরু করলো। প্রিয় প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই, আজ আপনাকে লিখছে আপনাকে নিয়ে। কিন্তু এ তো আমার নতুন কিছু নয়। আপনাকে নিয়ে লেখা এটা আমার পেশা নয়, নেশা। হ্যাঁ, আপনি আমার নেশা। কিন্তু এই নেশাটা যে আজ আমার বুকে যন্ত্রণায় পরিণত হবে। আজ যে ডায়েরি আর কলম দিয়ে লিখেছি, সেই জিনিসটা আগের আনন্দের মুহূর্তে লিখত। এই কালির দাগগুলো সুখের গল্প ফুটিয়ে তুলত। কিন্তু আজ এই কালি আজ না আনন্দের। আজ সে এক বুক চিরে আসা রক্তক্ষরণের কথা লিখব। আপনি জানেন শুভ্র ভাই, আপনার এই পাথরের মতো চুপ থাকাটাকে বড্ড ভালোবাসি আমি। মনে হয় আপনার এই মৌনতার মাঝে আমার পুরো পৃথিবী লুকিয়ে আছে। আপনার ওই গভীর চোখের দিকে তাকালে আমি দিদি আমার বেঁচে থাকার সবটুকু সুখ খুঁজে পাই। আপনার ওই গভীর মুখ তাকালে আমার অস্থির বুকে প্রশান্তি। কিন্তু সেই শান্তিগুলো যে আজ বালুচর মতো আমার হাত থেকে হারিয়ে যাচ্ছে। আপনার দিকে তাকালে এখন আমি শান্তি পাই না, তীব্র যন্ত্রণা পাই। আর মাত্র 2 দিন, তারপর আপনি হয়ে যাবেন অন্য কারো। আপনার নামের সাথে আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িয়ে যাবে অন্য এক নারীর অস্তিত্ব। পৃথিবীর মানুষ বদলে যাবে, সময় আপন গতিতে চলে যাবে। কিন্তু এই হৃদির কী হবে? সে আপনাকে ভুলতে পারবে না, পারবে না। কারণ ভালোবাসার মতো ভালোবাসতে চাইলে মন থেকে মুছে ফেলা যায় না। আর আমার ভালোবাসা তো শরীরের নয়, একদম আত্মার গভীর। তাহলে আমি কিভাবে ভুলবো আপনাকে? জানেন শুভ্র ভাই, আজ আমার বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুছে যাচ্ছে। ইচ্ছে করছে সব লোক লজ্জা ভুলে আপনাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলি, আই লাভ ইউ শুভ্র ভাই। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার শাসনের চটটা আমি হাসি মুখে সইতে পারি, কিন্তু অন্য কারা হয়ে যাওয়া এই আঘাতটা আমি সইতে পারছি না। আমি আজ বড় অসহায়। আমি হেরে যাচ্ছি নিজের ভালোবাসার কাছে। শুভ্র ভাই, আমি আপনাকে নিয়ে আর লিখতে পারছি না। আমার হাত কাঁপছে। মনে হচ্ছে এই বুঝে আমার নিঃশ্বাস বন্ধ হয়েছে। আচ্ছা শুভ্র ভাই, আমি যদি সব ছেড়ে আপনাকে বলি, চলেন না আপনি আর আমি মিলে দূরে কোথাও যাই। সেখানে লোকচক্ষুর অন্তরালে আমাদের ছোট্ট একটা ঘর হবে। সেখানে আমাদের ছোট্ট একটা স্বপ্নের সংসার হবে। আপনি কি আমাকে নিয়ে সত্যি যাবেন? আমাকে নিয়ে কি বাঁধবেন সুখের ঘর? আমি কি একটা বার আমার মনের সবটুকু আকুতি আপনার সামনে বলে দেখব? কিন্তু আমার যে অতটুকু সাহস নেই। আমি আজ হেরে যাচ্ছি আমার নিজের ভালোবাসার কাছে। বুক ফেটে মুখ ফুটিয়ে বলতে পারছি না আমার এই যন্ত্রণার কথা। শুভ্র ভাই, আমি আর লিখতে পারলাম না আপনাকে নিয়ে। আজ বিশু কলমের কালি হয়তো আপনাকে নিয়ে লেখায় ফুরালো না, তার আগে ফুরিয়ে এলো আমার শক্তি। তবুও মনের অন্তর থেকে বলবো, চিরসুখী হন আপনি। আমি না হয় আপনার ভালোবাসার যন্ত্রণা পুড়ে ছায়া হয়ে রইলাম এক কোনায়। রীতি ডায়েরির ভেজা পাতায় একদম শেষ প্রান্তে কাঁপা কাঁপা হাত অক্ষরে লিখল, ইতি আপনার নামের নীল বিষে নীল হয়ে যাওয়া এক মেয়ে রিদি। লেখাটা শেষ করে রিদি কলমটা টেবিলের উপর ছেড়ে দিল। বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছে। ডায়েরি বন্ধ করার শক্তিটুকু নেই। সে অযোধ্যায় কাঁদতে কাঁদতে ওই খোলা ডায়েরির উপরে মাথা রাখলো। চোখের জলে কাজলের কালি কিছুটা লেপটে গেল।
রাতের নিস্তব্ধতা শুধু তার ফুপিয়ে কাঁথার শব্দটাই শোনা যাচ্ছিল। সে জানে এই লেখাগুলো কোনোদিন আলোর মুখ দেখবে না, নাকি এই বিষাদের সাক্ষী হয়ে শুধু এই ডায়েরিতে থেকে যাবে। সকাল সকাল চৌধুরী বাড়িটা একদম উৎসবের সাজে সেজে উঠছে। বাড়ির চারপাশে বার্লিন আলোকসজ্জা আর ডেকোরেশন ভরে উঠছে। মেয়েরা দল বেঁধে আড্ডার মাঝে একে অপরের হাতে মেহেন্দি দিচ্ছে। রিদি চুপচাপ সবার সাথে বসে আছে। যত সময় যাচ্ছে ততই তার বুকটা ফেটে আসছে। সে ভাবছে তার মাত্র একদিন পর প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাবে। হঠাৎ চৌধুরীর বাড়িতে প্রবেশ করলো দুইজন যুবক, শুভ্রের বন্ধু রিফাত আর তুর্য। দুজনে এসে বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় করে সোজা শুভ্রের রুমে আসলো। শুভ্র তখন নিজের মতো বিছানায় বসে ল্যাপটপ খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। রিফাত সোজা শুভ্রের পাশে বসে তার কাঁধে একটা থাপ্পড় দিল। কিরে নতুন জামাই, এই সাত সকালে কিসের মিটিং? শুভ্র ল্যাপটপ থেকে চোখ না সরে গম্ভীর গলা বলল, স্টপ টকিং রাবিশ। কখন এসেছিস সেটাই বল। তুর্য ঘরের সোফায় আরাম করে বসে বলল, এই তো মাত্র এসলাম। নিচে যা অবস্থা শুরু হয়েছে তা দেখে মনে হচ্ছে পুরো এলাকা মাথায় উঠবে। কিন্তু হবু বর রুমে বসে ল্যাপটপ টিপছে, এই দৃশ্যটা আগে দেখিনি। শুভ্র এবার ল্যাপটপ বন্ধ করে অন্তত শান্ত গলায় তুর্যের উদ্দেশ্যে বলল, কে বর, কি ল্যাপটপ টিপতে পারে না? তুর্য কপালে ভাঁজ ফেলে বলল, পারে, কিন্তু বিয়ের আমেজ ছেড়ে এই সাত সকালে ল্যাপটপ নিয়ে বসে থাকা কোন ধরনের রসিকতা? শুভ্র বিছানা থেকে উঠে ধীর পায়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে নির্লিপ্ত বলল, আই হ্যাভ নো আইডিয়া। বাই দ্য ওয়ে, তোরা বস, আই উইল বি ব্যাক আ মিনিট। সায়রা চৌধুরী নাস্তা ট্রে সাজিয়ে আসলেন সব মেয়েদের মাঝে, কিন্তু সবার হাতে মেহেন্দি দেখে সায়রা চৌধুরী কিছুটা বিব্রত করলেন। এ কি, তোরা তো মেহেন্দি দিয়ে ফেলেছিস, এখন নাস্তার ট্রে কার দিয়ে উপরে পাঠাই বলতো? শুভ্রা হাতে মেহেন্দি শুকোতে শুরু, আম্মু রিদিকে দাও, ও এখনো মেহেন্দি পড়েনি। সায়রা চৌধুরী রিদির হাতের দিকে তাকিয়ে দেখলেন সত্যি রিদি এখনো মেহেন্দি পড়েনি। তিনি কিছুটা অবাক হয়ে ভুরু কুচলেন। কিরে, তুই মেহেন্দি পড়িস রে কেন? সবাই তো হাসাহাসি করে পড়ছে। দিদি স্ল্যান এসে নিচু গলা বলে, এমনি পড়ি না মামি, পরে কোনো এক সময় পড়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই নাস্তার ট্রে নিয়ে শুভ্র রুমে যা। বলে সায়রা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে রিদির হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। রিদি নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালো। সে খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে শুভ্র রুমের সামনে এসে দাঁড়ায়। বুকের ভেতরটা তার ধড়ফড় করছে। সে দরজায় মৃদু করাঘাত করে নিচু স্বরে বলল, ভাইয়া আসবো? ভেতর থেকে রিফাত বেশ অমায়িক স্বরে বলল, আসো। শুভ্র রুমে নেই। রিদি খুব সপ্তপনে নিজের অস্তিত্বকে যেন ছোট করে মাথা নিচু করে রুমে প্রবেশ করলো। রিদিকে দেখা মাত্র রিফাতের দৃষ্টি যেন স্থির হয়ে আটকে গেল রিদির উপর। রিদির সে মায়াবী চেহারা বিষণ্ণতা রিফাতকে মুগ্ধ করে দিল। রিদি ধীর পায়ে এগিয়ে এসে বিছানার উপর নাস্তার ট্রেটা সপ্তমনে লাগলো। তার দুটো হালকা কাঁপছে। নিচু স্বরে বলল, মামি আপনাদের জন্য নাস্তা পাঠিয়েছেন। বলে রিদি কোনো মতে নিজেকে সেখান থেকে সরিয়ে নিল। কিন্তু সে পা বাড়াতে রিফাত কিছুটা আগ্রহ নিয়ে বলে, এই মেয়ে দাঁড়াও, তুমি কি শুভ্রের কাজিন লাগো? রীতি দরজার দিকে এক পা বাড়িয়ে থমকে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে এলো। তার পরনে একটা কুচকুচে কালো শার্ট, চুলগুলো হালকা ভেজা, কিছুটা কপালে এসে লেপটে গেছে। রিফাতকে রিদির দিকে তাকিয়ে থাকতে দেখে রিফাতের কথা শুনে শুভ্র বেশ বিরক্ত। সে হাতের তোয়ালাটা একপাশে ছুঁড়ে ফেলে অন্তত কর্কশ ঠান্ডা গলায় রিফাতকে বলল, হোয়াই ইউ আর সো ইন্টারেস্টেড? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস রিফাত। ওর পরিচয় জেনে তোর কী কাজ? রিফাত একটা বাঁকা হাসি দিয়ে শুভ্রের দিকে টিপ্পনি কাটিয়ে বলল, পরিচয় জানতে হলে কি কোনো কারণ লাগে নাকি? আমি তো ভাবছি তোর এই সুন্দরী কাজিনটাকে পটানো যায় কী করে। তুর্য হৃদির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে এক পলক তাকে ফাজলামি করে বলল, তুমি কে গো সুন্দরী? আমার এই বন্ধুর অচল মনটা তো দেখছি তুমিই কেড়ে নিলে। কোথায় তোমার বাড়ি বলে দাও না সুন্দরী, কালেই ঘটক নিয়ে হাজির হবো তোমার বাড়ি। হৃদি দরজার চৌখাটের কাছে একদম কাঠের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়েছে। তার মনে হচ্ছে পায়ের নিচে মাটিটা দুলছে। শুভ্র এবার নিজেকে সামলাতে পারল না। তার ফর্সা মুখটা রাগে রক্তবর্ণ হয়ে গেল। সে সিংহ গর্জনে ফেটে পড়ল, দ্যাটস ইজ এনাফ রিফাত অ্যান্ড তুর্য, অনেক হয়েছে। এটা তো তোর ফাজলামি করার জায়গা নেই। শুভ্রের এমন রণমূর্তি থেকে রিফাত আর তুর্য দুজনে কুঁকড়ে গেল। তাদের মুখে আর কোনো রাগ কাটলো না। রিদি ভয়ে একদম কেঁপে উঠল। শুভ্র এবার রিদির দিকে তপ্ত চোখে তাকে অন্তত কর্কশ করে চিৎকার উঠল, আর তুই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তামাশা দেখছিস? বের হ রুম থেকে, গেট আউট অফ মাই রুম।
রাইট নাও। শুভ্রের কর্কশ কণ্ঠস্বরে ধমকে ভয়ে রিদি এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। রিদি বেরিয়ে যেতে শুভ্র সেই অগ্নিশর্মার মুখের দিকে তাকিয়ে কিছুটা ভড়কে গেল। তবু পরিবেশ হালকা করে টিপনি কেটে বলে, রিল্যাক্স শুভ্র, তুই যেভাবে ধমক দিলি মেয়েটাকে, ও তো ভয়ে একদম কুকড়ে গেছে। না মানে আমাদের ধমক দিয়েছিস, আমরা বড় মানুষ হজম করে নিয়েছি, কিন্তু মেয়েটা তো ওইটুকু ওইটুকু মেয়ে তোর এই সিংহ গর্জন কীভাবে সামলাবে? এখন গিয়ে আন্টির আঁচল ধরে ফুপিয়ে ফুপিয়ে তোর নামে নিঘাত নালিশ করবে। এই শুভ্র ভাই আমাকে ধমক দিয়েছে। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে ধীর স্থিরে হাতের ঘড়িটা কবজিতে পড়তে পড়তে শান্ত অথচ তীক্ষ্ণ গোলা বলো, তোদের মতো থার্ড ক্লাস না ও। দিদিকে আমি যথেষ্ট চিনি, ভীষণ শান্ত ও শিষ্ট মেয়ে। আর ওকে আমি আজ প্রথম ধমক দিয়েছে নাকি? মেয়েটা যখন থেকে নাকে নোলক পড়া শুরু করেছে তখন থেকে আমার ধমক খেয়ে বড় হয়েছে। কোনোদিন কারো কাছে আমার নামে বিচার দেয়নি, আর এখনও তো অনেকটা বড় হয়েছে, এখন আর দিবে কোন দুঃখে? তোদের মতো গোবর মাতা বন্ধু যে শুধু আমার কপালে জুটলো কে জানে। তুর্য আর রিফাত পাল্টা কিছু পরের জন্য মুখ খুলবে তার আগে শুভ্র গট গট করে রুম থেকে বেরিয়ে যেতে বলল, আই এম গোয়িং ডাউন। ইফ ইউ গাইস ওয়ান্ট টু কাম দেন জয়েন মি। অ্যান্ড আসতে না চলে রুমে বসে মেডিটেশন কর। শুভ্র এই সপাটে উত্তরে আর কথা বাড়ানোর সাহস পেল না তুর্য আর রিফাত। তার দুজনে একে অপরের দিকে তাকে মুখ বাঁকালো। শুভ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচের হট্টগোল, চারদিকে হলুদ আর মেহেন্দির আমেজ, আত্মীয় স্বজন বাড়িটা গম গম করছে। শুভ্র নিচে নামতে তার পিছু পিছু রিফাত আর তুর্য নামলো। তারা একদম ছায়ার মতো শুভ্রের পিছনে এসে দাঁড়িয়েলো। ড্রয়িং রুমে তখন মেয়েদের মেহেন্দি আর আড্ডার সুর জমেছে। হঠাৎ শুভ্র সেই আড্ডার দিকে তাকিয়ে বেশ উচ্চস্বরে মেয়েদের উদ্দেশ্যে বলল, এই আফারা, খালারা, চাচিরা, শুধু কি তোমরাই মেহেন্দি লাগাবে? পরের হাতে মেহেন্দি কে দিবে? ও বুঝেছি, কথায় আছে না, যার বিয়ে তার নাম নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমাদের দশা হয়েছে ঠিক। রিফাতের এমন কথা মিহি রেগে একদম ভোম। সে মেহেদি দেওয়ার সাথে হাতটা ঝাড়া দিয়ে ঝঙ্কা দিয়ে বলল, এই মিয়া, আপনি কোন চ্যাটাং চ্যাটাং মুরব্বি যে এসব ডিসকাস্টিং কথা বলেন? আমাদের কোন দিক দিয়ে আপনার চাচি খালা মনে? হ্যাঁ? রিফাত মোটেও দমে যাওয়ার পাত্র নয়। সে দাঁত বের করে একগাল হেসে বলল, আরে মেয়ে রাগ করো না, মানে তোমাদের কাউকে চিনি না, কে কার কী হও তাও জানি না। রাস্তাঘাটে অপরিচিত কারোর সাথে দেখা হলে আমরা তো সম্মান করে আন্টি চাচি বা খালা বলি। তোমরাও তো আমার কাছে অপরিচিত, তাই এটা বললাম। দুজনের মাঝে কথা কাটাকাটি শুভ্র মেজাজ হারিয়ে দুজনকে ধমক দিল, স্টপ ইট, একদম চুপ। তোদের যেখানে সেখানে সিনকেট না করলে পেটের ভাত হজম হয় না। বলে শুভ্র বিরক্তিতে মুখ ফিরিয়ে যেতে চাইল, কিন্তু রিফাত তো নাছোড়বাদ না। সে এক ঝটকায় শুভ্রের হাত টেনে ধরে দাঁত বের করে, কই যাইস? তোর বিয়ে, তুই হাতে রং ছবি না, তা হতে দেব না। এই তুর্য, কে ধর, আজকে ও মেহেন্দি না দিয়ে যাই কই। শুভ্র হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কর্কশ গলা বলল, তোদের দিতে ইচ্ছে করে তোরা দেই, বাট আই ওয়ান্ট টাচ দিস গার্বেজ, আই হ্যাভ নো ইন্টারেস্ট। কিন্তু তুর্য আর রিফাত এক প্রকার গায়ের জোরে শুভ্রকে পাজা কলা করে টেনে নিজেদের নিয়ে মেয়েদের মাঝখানে সোফায় বসে ধপ করে দিল। তুর্য বিজয় হাসি হেসে মেয়েদের দিকে তাকিয়ে ঘোষণা করলো, এই যে সুন্দরীরা, তোমাদের মধ্যে কে সব থেকে স্পেশাল ডিজাইন পড়াতে পারো? আমাদের এই কাঠখোট্টা বটটার হাতে একটা নকশা তুলে দাও, ওকে চেপে রাখার দায়িত্ব আমাদের। শুভ্র সোফা থেকে বসার জন্য ধস্তাধস্তি শুরু করলো। তার ফর্সা মুখটা রাগে আর লজ্জায় লাল হয়ে উঠছে। সে চিৎকার করলো, হোয়াট আর এল, স্যার বলছে আমাকে, তোমাদের এসব গু আমি হাতে লাগাবো না, তোরা লাগা। রিফাত শুভ্রের কবজিটা লোহার মতো শক্ত করে চেপে তার হেসে কুটির, ব্যাস ব্যাস, এই গু আজকে তোর হাতেই তালুতে লেপে দেব, একদম চুপচাপ বসে থাকবি। শুভ্র চরম বিরক্তি নিয়ে গম্ভীর নিয়ে সোফায় পাথরের উপর বসল, কিন্তু আসল বিপত্তি ঘটল মেহেন্দি দিতে গিয়ে। বাড়ির সব মেয়েরা ইতিমধ্যে হাত রাঙিয়ে ফেলেছে, কারো হাতে এখনো পুরোপুরি শোকায়নি যে শুভ্রের হাতে নকশা দেবে। সবার এই ইতস্তত ভাবনার মাঝে শুভ্রার মনে পড়ে গেল রিদির কথা। রিদি এখনো মেহেন্দি ছোঁয়ায়নি, আর ও যে কত নিখুঁত মেহেন্দি দিতে পারে সব শুভ্রার জানা আছে। শুভ্র এক ঝটকায় দাঁড়িয়ে রিফাত আর তুর্যর উদ্দেশ্যে চটপটে বলল, আপনারা ভাইকে ছাড়বেন না, একদম ধরে রাখেন, আমি রিদিকে নিয়ে আসছি।
পুরো বাড়িতে অন্নতন্ন করে খুঁজে ছাদে গিয়ে দেখলো রিদি রেলিং ধরে একদম নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়েছে। শুভ্র কোনো কথা না শুনে এক প্রকার জোর করে রিদিকে টেনে নিচে নিয়ে আসতে লাগলো। রিদি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, এভাবে টেনে হেঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছিস? শুভ্র কোনো জবাব না দিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে শুভ্র ভাইকে মেহেন্দি পরিয়ে দেয়। আমাদের সবার হাতে মেহেন্দি হাত খালি নেই যে ভাইকে মেহেন্দি পরিয়ে দিব। তুই দিসনি, তাই ভাইকে মেহেন্দি পরিয়ে তারপর তুই দে। শুভ্র নামটা শোনা মাত্র হৃদির কলিজাটা যেন মোচড় দিয়ে উঠলো। বুকের ভেতরটা সেই হাত বের আর ড্রাম বাজতে শুরু করলো। যে মানুষটার সামনে গেলে সে ভয়ে কাঠ হয়ে যায়, আজ তাদের হাতের উপর হাত রেখে মেহেন্দি পরিয়ে দিবে। ভাবতে হৃদির হাত পা বরফের মতো ঠান্ডা হয়েছে। সে শুভ্রকে মানা করার জন্য কিছু বলতে চাইলেও কিন্তু শুভ্র তখন পুরো অ্যাকশন মুডে। সে একটানে দিদিকে ভিড়ের মাঝখানে বসিয়ে দিয়ে গিয়ে শুভ্রের ঠিক সামনে টুলে বসে হুকুমের স্বরে বলে, একদম চুপ, কোনো কথা না বলে ভাইয়ের হাতে সুন্দর একটা ডিজাইন করে দেয়। দিদি ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করলো। সে তীক্ষ্ণ করলো শুভ্রের সে দৃষ্টি, আর গভীর চাহনিটা সরাসরি তার উপর নিবন্ধ। শুভ্র সবাই হেলান দিয়ে আয়েশ করে বসলো। তার চোয়াল তখনও শক্ত। হৃদি কাঁপা কাঁপা হাতে মেহেন্দির কোণটা তুলে নিল। সে খুব নিচু হয়ে খুব সাবধানে শুভ্রের সেই শক্ত চওড়া হাতের তালুটা নিজের বাম হাতের তালুর উপর লাগলো। শুভ্রের শরীরে সেই চেনা পুরুষালী উত্তাপ মুহূর্তে হৃদির শরীরের ভেতর বিদ্যুতের মতো খেয়ে গেল। শুভ্র এবার হৃদির একদম চোখের দিকে তাকিয়ে অন্তত শান্ত অথচ এক অদ্ভুত করে বলল, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমার হাতে যেন কোনো হিজিবিজি দাগ না পড়ে, আদারওয়াইজ ইউ নো মি। শুভ্রের সেই শীতল কণ্ঠের হুঁশিয়ারি শুনে হৃদির বুকের ভিতরটা ধক করে উঠল। সে অনেক কষ্টে নিজের কাঁপুনি দমন করার চেষ্টা করে অন্তত জড়সড় হয়ে মেহেন্দির কোণটা ধরল। তার ফর্সা আঙুলগুলো কাঁপছে, ঠিক মতো নকশা ফুটে উঠছে না। হৃদি কেবল মনে হচ্ছে সামান্য এদিক ওদিক বলে শুভ্র সবার সামনে আবার সে অপমানজনক ধমকটা দেবে। এক বুক আতঙ্ক আর মনের মধ্যে গভীরতায় একটা চাপা কষ্ট নিয়ে সে কোনো দিকে না তাকিয়ে যান্ত্রিকভাবে নকশা করে চলল। ধীরে ধীরে মেহেন্দি দেওয়া শেষ। শুভ্র নিজের হাতের তালুর দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো। অগোছালো মনের কাজ হলেও নকশাটা বেশ শৈল্পিক আর নিখুঁত করা। শুভ্র প্রশংসার সুযোগ কিছু একটা বলে আসন ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই শুভ্রের পেছন থেকে বাজ পাখির মতো শুভ্রের কাজ চেপে ধরে দুষ্টুমি করলো, কই যাও ভাইয়া? মেহেন্দি যেহেতু দিয়ে ফেলেছি তবু হবু ভাবির নামটা লিখে রাখো, এটাই তো নিয়ম। শুভ্র হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কড়া গলা বলল, ছাড় আমার, ইটস টোটালি ইউজলেস। ওসব নাম লেখার কোনো প্রয়োজন নেই, আমি দেখছি না কে শুনে কার কথা। শুভ্রা নাছোড়বান্ধার মতো শুভ্রের হাত টেনে ধরে হৃদির সামনে পেতে ধরলো। তারপর হৃদির দিকে তাকে হাতে তালুর একটা নির্দিষ্ট জায়গা দেখে হুকুম দিল, এই হৃদি, এখানে সুন্দর করে নেহা নামটা লেখতো। মুহূর্তের মধ্যে হৃদির পৃথিবীটা যেন থমকে গেল। তার মনে হলো বাতাসে অক্সিজেন ফুরিয়ে আছে, যাকে সে শৈশব থেকে মনে মনে নিজের ধ্রুবতারা বলে ভালোবেসে এসেছে, যার শাসন আর বারণকে জীবনের সব কিছু ভেবেছে, আজ নিজে হাতে কাঁপা কাঁপা হাতে সেই পরম প্রিয় মানুষটার গায়ে অন্য কোনো নারীর নাম খোদাই করতে হবে। কত যন্ত্রণা, কতটা তীব্র, তা কেবল হৃদি দুমড়ে মুচড়ে যাওয়া মনটাই জানে। হৃদি আবারও শুভ্রের সেই তপ্ত হাতটা নিজের হাতের উপর তুলে নিল। চোখের নোনা জল অনেক কষ্টে আটকে রেখে দাঁতে দাঁত চেপে অতি কষ্টে এন অক্ষরটা লিখতে শুরু করলো। ঠিক তখনই ঘটল কাণ্ড। তুর্য হঠাৎ এক বিশাল লাফ দিয়ে শুভ্রকে জাপটে ধরে আর্তনাদ করে উঠল। সে আচমকা ধাক্কায় শুভ্রের পুরো হাত হৃদির হাতের উপর গিয়ে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে হাতের তালে সব মেহেন্দি লেপটে একাকার। শুভ্র অসম্পূর্ণ নাম আর হৃদির হাতের তালু দুটো এখন কালচে রঙে মাখামাখি। হৃদি ধরপড়ে পিছনে দাঁড়ালো। শুভ্র নিজেই নষ্ট হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে অগ্নি দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে গর্জে উঠল, হোয়াট দ্য হেল ডিড ইউ জাস্ট ডু? এটা কি করলি তুই? তুর্য নিজের পাছায় হাত বুলিয়ে ব্যথায় কুকড়ে উঠল, আই এম রিয়েলি সরি ম্যান, আমি বুঝতে পারিনি কি হলো। আমার মনে হলো কেউ আমার পাছায় একদম জ্যান্ত করে চিমটি কেটেছে। আমি আর যন্ত্রণায় নিজেকে সামলাতে না পেরে তোকে ধাক্কা দিয়েছি।
রিফাত একদম আকাশ থেকে পড়ার ভান করে কপালে ভাঁজ ফেলে বেশ অবাক বলে, চিমটি? তোকে এবার এই ভিড়ের মধ্যে কে চিমটি কাটলো? সবাই তো যে যার মতো ব্যস্ত। সূর্য চোরের মতো আশপাশ তাকাতে তাকাতে নিজের পাছা ঘষতে ঘষতে বলল, সেটাই তো বুঝতে পারছি না কে কাটলো, কিন্তু আমি একদম হলপ করে বলতে পারি কেউ আমাকে জ্যান্ত একটা চিমটি কেটেছে। আমার এখনো মনে হচ্ছে আগুন জ্বলছে। পাশ থেকে পাখি বড় বড় চোখ করে সূর্যের দিকে তাকালো। কিন্তু আমরা তো কেউ আপনার ধারে কাছে যাইনি, তাহলে হঠাৎ করে আপনাকে চিমটি মারে শখ কার জাগবে? এই ভর দুপুরে আপনার উপর জিন পড়ে আছর করলো নাকি? শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার ধৈর্য বজায় রাখলো না। সে এক ঝটকায় সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো যেন আগ্নেয়গিরির লাভা চড়ছে। সে সবার দিকে এক পলক তপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোরা জাস্ট ডিসগাস্টিং। তোদের এই সস্তা ফাজলামির মধ্যে সীমা নেই। হাতের তালুতে এই নোংরা মেহেন্দি লেগে না থাকলে তোদের সব কয়টাকে থাপ্পড় দিয়ে দাঁতগুলো হাতে ধরিয়ে দিতাম। বলে শুভ্র ভিড় ঠেলে ঝড়ের বেগে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। রিফাত, তুর্য, বাকি সবাই একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে শুভ্রের যাওয়ার পথের দিকে তাকিয়ে। তুর্য এখনো হতভম্ব, তার মাথায় কাজ করছে না যে আসামিটা কে আসলে। সে নিশ্চিত কেউ একজন তাকে একদম মোক্ষম সময়ে চিমটিটা কেটেছে, কিন্তু আসামিটা কে হতে পারে পারছে না। রিদি এখনো ড্রয়িং রুমে এক কোণে পাত্রের মতো তাকিয়ে এসে তার হাতের তালুতে শুভ্রের হাতে সেই তপ্ত মেহেন্দি একেবারে লেপ্টে একাকার। তবে তার বুকের ভিতরে তখনও এক প্রলয়ঙ্করী ঝড় বয়ে চলছে। শুভ্র নিজের রুমে ঢুকে রাগে গজগজ করতে করতে সোজা ওয়াশরুমে গিয়ে ঢুকলো। পানি ছেড়ে হাত সাবান দিয়ে ঘষে ঘষে হাতের তালু ধুতে লাগলো। কিন্তু মেহেন্দির গাঢ় রং ততক্ষণে চামড়ার গভীরে ভেদ করছে। কিছুক্ষণ ধস্তাধস্তি কর শুভ্র বুঝলো এই দাগটা এখন আর উঠবে না। অন্তত কয়েকটা দিন তাকে এই চিহ্ন বয়ে বেড়াতে হবে। সন্ধ্যা নামতে চৌধুরী বাড়ির জন্য এক আলোময় স্বপ্নপুরীতে পরিণত হলো। প্রকোষ্ঠ বক্সের গানে তালে তালে পুরো বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠছে। বাড়ির সামনে বিশাল খোলা জায়গায় গায়ে হলুদের রাজকীয় স্টেজ বানানো হয়েছে। চারপাশে রঙিন আলো আর কাঁচা হলুদের গন্ধে এমনভাবে সাজানো হচ্ছে যেন বাস্তবের মাটিতে কোনো এক পরী রাজ্যে নেমেছে। শুভ্রা থেকে শুরু করে বাড়ির সব মেয়েরা আজ হলুদ সবুজ কম্বিনেশনে সিল্কের শাড়ি পরেছে। প্রত্যেকের গলায় আর কানে বানানো গাঁদা ফুল আর কাঁচা হলুদের গয়না। পার্লার থেকে আসা রূপটান শিল্পীরা তাদের ঘষে মেজে এক একজনকে পার্থিব সুন্দরী বানিয়েছে। পুরো বাড়িতে হাসি হিল্লোড়, আনন্দের হিল্লোড়। কিন্তু এই মহোৎসবের মাঝে একজন নিজেকে সবার একদম আড়াল রেখেছে। সে রিদি। ঘরের রঙের উৎসবে মেতেছে রিদি। তার অন্ধকার করে জানলার পাশে দাঁড়িয়েছে। সে জানে সাজেনি, গায়ে হলুদ সেই উজ্জ্বল হলুদ রংটা পরার সাহস আর হয়নি। সে শরীর জড়েছে এক গাঢ় নেভি ব্লু রঙের ব্রাউনি। চুলে কোনো ফুলের মালা নেই, মুখে নেই কোনো প্রসাধনের ছোঁয়া। নিজেকে যতটুকু সম্ভব সাদাসিধে গুছিয়ে নিয়েছে সে। সাজবে কী করে? হৃদি তো সেই বাড়ির অভাগা মেয়ে। সে ছোটবেলা থেকে তিল তিল করে যাকে ভালোবেসে নিজের অস্তিত্ব গেঁথেছে, আজ তারই বিয়ে দাওয়াত খেতে হচ্ছে তাকে। কাল সকালে এই একই মানুষের পাশে অন্য এক নারীকে অশ্বিনী দেখবে। অন্য কারো হাতের উপর হাত রেখে শুভ্র কবুল বলবে। এই দৃশ্যটা কল্পনা করা যে কতটা যন্ত্রণা তা হৃদির বুকের ভিতর ধক করে থাকতে কলিজাটা প্রতি মুহূর্তে জানান দেয়। শুভ্র হৃদিকে কোথাও না পেয়ে অন্তর্ধান রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার। উৎসবের বাড়িতে এত আলো যে এই দরজা এসে থমকে গেছে। শুভ্রা অবাক হয়ে তাড়াতাড়ি করে রুমে এসে রুমের লাইট অন করলো। হঠাৎ আলো ঝলকানিতে রীতির চোখ দুটো ছোট হয়ে এলো। সামনে শুভ্রাকে দেখে সে বেশ চমকে উঠল। শুভ্রা রীতিকে এই হতশ্রী দশা দেখে কোমরে হাত দিয়ে শাসন করা ভঙ্গিতে বলল, তুই এখনো মূর্তির মতো দাঁড়িয়েছিস, নিচে সব শুরু হয়ে গেছে। তুই কি রেডি হবি না? হৃদি নিজের ভেতরের হাহাকারটুকু আড়াল করতে একটা স্লান হাসি ঠোঁট ঝুলিয়ে শুভ্রাকে ভালো করে দেখল। শুভ্রার হলুদ সবুজ শাড়ি আর ফুলের গহনা তাকে ভীষণ স্নিগ্ধ করছে। হৃদি দীর্ঘশ্বাস চেপে বলল, আমি তো রেডি হয়েছি রে।
তোকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। শুভ্রা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে নিজের চোখ দুটো বড় বড় করে এদিকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে চেঁচিয়ে উঠল, রেডি হয়েছিস মানে? তোর কি মাথা সত্যি পাগল হয়েছে? এই গায়ে হলুদ কেউ মেরে নেভি ব্লু গ্রাউন্ড পরে পাগল নাকি তুই? দিদি নিজেকে শান্ত করে খুব নিচে বলল, আরে না, আসলে আমার কেন জানি একদম সাজতে ইচ্ছে করে না, তাই ভাবলাম একভাবে সাদাসিধে চলে যাই। শুভ্রা কোনো অজুহাত শোনার পাত্র নেই। সে ঝড়ের বেগে এগিয়ে এসে দিদির হাত খপ করে ধরলো, জেদি গলে বলল, আমরা পরামর্শ শাড়ি আর তুই পরবি গাউন, তা আমরা কিছুতেই হতে দিব না। আমরা যেহেতু শাড়ি পরছি তোকেও শাড়ি পরতে হবে, এটাই ফাইনাল। রীতি কিছু বলতে একটা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু তার আগে শুভ্র তাকে হ্যাচকাটানের রুম থেকে বের করে করিডোরে এসে চিল্লিয়ে চিল্লিয়ে মিহি আর পাখিদের ডাকলো। রিদির এই সাদামাটা রূপ দেখে মিহি আর পাখি যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠলো। তারা সবাই মিলে রিদিকে ঘিরে দিল। রিদিদের বারবার বলছে সে শাড়ি পরবে না, কিন্তু কে শুনে কার কথা? তার জোর করে টেনে হিঁচড়ে রিদিকে সাজানো রুমে নিয়ে গেল। আসল মুহূর্তটা এমনই, যখন কাজিনরা সবাই নানি হয়ে এক হয়, তখন কি পরবে আর কে সাজবে তাকে জোর করে সাজিয়ে নিজের মতো করে তোলাটাই যেন তো কাজিনদের আসল পরিচয়। রিদিকে এক প্রকার জোর জবরদস্তি করে সবাই মিলে শাড়ি পরিয়ে দিল। অনেক যত্ন করে রিদিকে অগোছালো রূপটা নিখুঁতভাবে সাজলো। রিদির সারা শরীর তাজা গাঁদা ফুল আর গোলাপ ফুলের গহনায় একদম মুড়ে দেওয়া হলো। পার্লারে মহিলা যখন গাঢ় মেকআপ করতে চাইলো, রিদির চোখ ভর্তি জল নিয়ে মিনতি করলো যেন তাকে বেশি গর্জিয়াস দেখানো হয়। রিদি করুণ মুখ দেখে আর্টিস্ট খুব হালকা সাজে এক মায়াবী ছোঁয়া দিল তার মুখে। চুলগুলো ব্রাশ করে আলগাভাবে ফুলিয়ে তুলে গাঁদা আর গোলাপ ফুলের মাঝখানে 3 পরতের একটা টিকলি বসিয়ে দিল। সবটুকু ছাড় শেষ হওয়ার পর রিদি সবার সামনে এসে দাঁড়ালো। সেখানে উপস্থিত প্রতিটি মানুষ জাস্ট থ হয়ে গেল। সাদা ধবধবে ফর্সা শরীরে সবুজ পাড়ের গাঢ় হলুদের শাড়ি, তাতে লাল তাজা গোলাপ এবং গাঁদা ফুলের মালায় এদিকে যেন স্বর্গের কোনো এক চ্যুত অপ্সরা মনে হচ্ছে। তার মায়াবী চোখের বিষণ্ণতা সেই রূপকে যেন আরও অপার্থিব করে তুলছে। সুব্রত উত্তেজনায় চিৎকার করে বলল, ওয়াও রিদি, আমি জাস্ট থ হয়ে গেছি। তোর উপর তো আমার চোখ ফেরাতে পারছি না, বিশ্বাস কর। যদি আমি ছেলে হইতাম তবে এখনই তোরে কাজী ডেকে বিয়ে করে ফেলতাম। শুভ্রের এমন সরাসরি প্রশংসায় হৃদি লজ্জায় আর অস্বস্তিতে মাথা নুয়ে পড়ল। জীবনে এই প্রথম সে শাড়ি পরল, এর আগে কখনো তার অঙ্গে শাড়ি ওঠেনি। হৃদির স্লান এসে চোখের সামনে কে দাঁড়ালো, দেখলো আয়নায় এক অচেনা রাজকন্যা তার দিকে তাকিয়েছে। সত্যি তাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু এই সৌন্দর্য হৃদির চোখে ধরা পড়ছে না। পড়বে বা কী করে? যার অন্তরের ভিতরে পুরো ছাই হয়ে গেছে, তার কাছে বাইরের উজ্জ্বল রঙগুলো আজ বেশি বেমানান। এই অপরূপ সাজ তার কাছে নীল বিষের মতো লাগছে। রিদিকে মাঝখানে রেখে পাহারা দেওয়ার মতো করে শুভ্রা আর মিহি পাখি বাইরে নিয়ে আসলো। বাইরে পা রাখতে উৎসবের চড়া হলে রিদি যেন আরও বেশি ফুটে উঠল। সেখানে উপস্থিত অনেক ছেলে চোখ মুহূর্তে স্থির হয়ে গেল রিদির উপর। তারা মুগ্ধ হয়ে রিদিকে দেখছে আর একে অপরের কানে কানে কী যেন বলছে। রিদির প্রতিটা পদক্ষেপ যেন তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। শুভ্রা আর বাকিরা সবাই মিলে সেলফি তোলা আর হাসি আট্টায় ভীষণ ব্যস্ত, কিন্তু রিদির কাছে একটা অচেনা ছেলেদের লোলুপ চাহনিগুলি তীরের মতো বিচ্ছে। সে ভীষণ অস্বস্তি আর বিরক্ত অনুভব করলো। এক মুহূর্তে সেখানে থাকা তার কাছে অসহ্য করা হয়ে উঠল। সে কোনো কথা না বলে তাড়াতাড়ি করে বড় বড় পা ফেলে ভিড় ঠেলে বাড়ির ভিতরে ঢুকে হলো। রিদিকে দেখে সায়রা চৌধুরী মুগ্ধ চোখে চেয়ে রইলেন। তার চোখে মুখে একরাশ মমতা ঝরে পড়ল। তিনি আলতো করে রিদির চিবুক ছুঁয়ে বললেন, বাহ, আমার রিদিমাকে তো আজকে বড্ড সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে। রিদির স্লান মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ তাগাদা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন। তার চোখে মুখে কিছু অস্থিরতা। তিনি ঘড়ির দিকে তাকিয়ে সায়রা চৌধুরীর, কী গো সায়রা, শুভ্র কই? নিয়াদের বাড়ি থেকে তো মেহমান চলে আসলো, তোমার ছেলের কি এখনও রুম থেকে বের হওয়ার সময় হয় না? ওকে নিচে নামতে বলো। সায়রা চৌধুরী কপালে হাত দিয়ে আঁতকে উঠলেন, ব্যস্ত করলেন, ওমা তাই নাকি? আমিও তো ছেলেটা না আমার একটু আগে কফি চেয়েছিল, আমি মেহমান সামলাতে গিয়ে একদম ভুলে গেছি। ও তো না পেলে রেগে আগুন হয়ে যাবে। বলেই তিনি পাশে দাঁড়িয়ে থেকে রিদির দিকে ফিরলেন। এক প্রকার অনুশীল, রিদি তুই যা তো মা, গিয়ে তো শুভ্রভাইকে ডেকে নিচে নামতে হয়। আমি চট করে কফিটা বসে দিই, ছেলেটা আমার কফি না পেয়ে এতক্ষণ রেগে ভোম হয়ে আছে।
সায়রা চৌধুরী আর উত্তরের অপেক্ষা করলেন না, এক প্রকার দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। হৃদির বুকের ভিতর তার তীব্র এক অজানা আশঙ্কায় ধড়ফড় করতে শুরু করছে। প্রথমবার শাড়ি পরা, তার উপর এমন শ্বাস, এই অবস্থায় শুভ্রের সামনে যাবে। সে তো লজ্জায় একদম কুঁকড়ে যাবে। কিন্তু সায়রা চৌধুরী কথা না বলে কোনো মনে করেনি, তাই বুক ভর করে দীর্ঘশ্বাস নিয়ে খুব ধীরে পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে শুরু করলো। শুভ্রের রুমের দরজার সামনে আসতে হৃদির পা দুটো থরথর করে কাঁপছে। তার মনে হচ্ছে হার্টবিটটা যেন কোনো এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে। হৃদি কাঁপা কাঁপা হাতটা দিয়ে দরজার সামনে একটু ধাক্কা দিতে সেটা ক্যাচ শব্দে খুলে গেল। দরজা আটকানো ছিল, শুধু ভিড়ানো ছিল না। হৃদি অতি সপ্তপনে চোরের মতো পা ফেলে রুমে প্রবেশ করলো। রুমের পরিবেশটা একদম নিস্তব্ধ, ঠিক শুভ্রের ব্যক্তিত্ব মতো। কিন্তু শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি সারা ঘরে চোখ বুলাল, কিন্তু কোথাও নেই। হঠাৎ হৃদি ভাবলো শুভ্র হয়তো ব্যালকনিতে দাঁড়িয়েছে। সে পা বাড়াতে যাবে, ঠিক তখনই বিছানায় এক কোণায় পড়ে থাকা শুভ্রের ফোনটা বেজে উঠল। সে নিস্তব্ধতা ঘরের ফোনের রিংটনটা যেন বোমার মতো ফাটলো। হৃদির কলিজাটা একবার ধক করে উঠল। সে চকিত ফোনের দিকে তাকিয়েছে। ডিসপ্লেতে কারো নাম ভেসে আসছে। ফোনের রিংটন, ইমরানের সেই মায়াবী গানটা, তোকে প্রাণের চেয়েও বড় ভালোবাসি। হৃদি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে যেন এক জীবন্ত পাথরে পরিণত হলো। শুভ্রের মতো এক কাঠখোট্টা মানুষের গম্ভীর মানুষের ফোনে এমন রিংটন, যদি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ইমরানের দরাজ গলায় ওই সুরটা, পুরো রুম গম গম করছে। তোকে প্রাণের চেয়ে বড় ভালোবাসি। দিদির মনে হচ্ছে এই গানের প্রতিটি কথা যেন শুভ্র স্বয়ং তার কানের কাছে এসে বলছে। সে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে সেই গানের রেশটুকু অনুভব করতে লাগলো। দিদি যখন এই রোমান্টিক গানের আবেশে মোহগ্রস্ত, এক মুহূর্তের জন্য সব ভুলে গেল। কিন্তু সেই ঘর বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ কারো পায়ে ভারী ও পায়ের গম্ভীর আওয়াজে পুরো ঘর থমকে গেল। সেই চেনা অথচ গম্ভীর পদশব্দটা কানে পৌঁছাতে হৃদির শরীরের ভেতর দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। হৃদি খুব ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। আর তাকানো মাত্র তার আত্মাটা ছলকে উঠল। মুহূর্তে মনে পড়ো বড় বড় বক্সগুলি তার আর বাইরে পাচ্ছে না। ওগুলো এখন সরাসরি হৃদির বুকের ভেতর আছড়ে পড়ছে। বুকে ধড়ফড়ানিটা এতটাই তীব্র যে সে উচ্চ শব্দে সে হৃদির মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বোধহয় তার হৃৎপিণ্ডের প্রতিটি কম্পন স্পষ্ট শুনতে পাচ্ছে। হৃদি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের মণি কাঁপছে, ঠোঁট দুটো ভয় আর বিস্ময়ে সামান্য ফাঁক হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষটার তীক্ষ্ণ চোখের দৃষ্টি যেন হৃদির অস্তিত্বকে ভেদ করে চলে যাচ্ছে। এই মানুষটা সামনে আসলে যেন তার আগমনে হৃদির সারা পৃথিবী উলটপালট হয়ে যায়। হেলান দিয়ে দুই হাত বুকের উপর ভাঁজ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে শুভ্র। তার তীক্ষ্ণ দৃষ্টি তখন সামনে দাঁড়িয়ে থাকা অপ্সরার দিকে। হৃদি শুভ্র থেকে দেখা মাত্র তড়িৎ বেঁকে নিজের মাথা নিচু করে ফেলল। শুভ্রের সেই গভীর চাহিনি হৃদির সারা বুকে যেন প্রলয়ঙ্কারী সমুদ্রের ঢেউ উত্থাল পাত্তাল করে দিল। হৃদি নিজের অস্তিত্বকে ছোট্ট করে নিতে চাইল। সে অনেক কষ্টে নিজের ভিতরে জমে থাকা সবটুকু সাহস জড়ো করে শুভ্র রুমের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর ভাঙা আর কাঁপা গলায় কোনো মতে বলল, আসলে ভাইয়া মামি আপনাকে ডেকেছে, নিচে আসেন রেডি হয়ে, না হলে মামা রেগে যাবেন। কিন্তু শুভ্রের মুখে কোনো কথা নেই। তার ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। সে অদ্ভুত সম্মোহীন চোখে হৃদির দিকে এক পলক তাকিয়েছে। শুভ্র এই অবিচলা নিঃশব্দ দৃষ্টি তীব্রতায় হৃদির ভেতর থেকে থরথর করে কাঁপতে শুরু করলো। তার মনে হচ্ছে ঘরের বাতাসটুকু বুঝি কেউ শুষে নিচ্ছে। হৃদি প্রবল অস্বস্তিতে নিজের হাতের আঙুলগুলো কসলাতে কসলাতে খুব মিনমিন করে বলল, ভাইয়া এভাবে তাকিয়ে কে দেখছেন? শুভ্র এবার নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সেই স্থির তাকিয়ে থাকা অবস্থায় হৃদির অশ্রুসিক্ত অথচ মায়াবী চোখের দিকে তাকালো। তারপর অদ্ভুত ভারী এবং গহীন গলে বলল, তোকে। হৃদি ঠিক যেন হাই ভোল্টেজ বিদ্যুৎ শকের মতো চমকে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে না পেরে তোতলাতে তোতলাতে বলল, আমাকে মানে কি দেখছেন? শুভ্র এবার নিজের ঘোর লাগা ভাবটা ঝেড়ে ফেলে বেশ গম্ভীর হয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর দুই হাত পকেটে ঢুকিয়ে নিয়ে হৃদিকে আপাতমস্তকে একবার অবজ্ঞার দৃষ্টিতে দেখে সরাসরি বলল, দেখছি তোকে শাড়িতে ঠিক কার মতো লাগছে, কাউয়া নাকি জেব্রা?
হৃদির চোখ যেন কপালে উঠে গেল। অপমান আর বিস্ময়ে সে চিৎকার করে বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু বলল, কি আমাকে কাউয়া জেব্রার মতো লাগছে? শুভ্র নাক মুখ কুঁচকে একরাশ বিরক্তি নিয়ে বলল, তার থেকেও খারাপ। যা আমার মুখে বলল আমার মুখ খারাপ হয়ে যাবে। এই তোকে শাড়ি পরতে কে বলছে? ইটস টোটালি ডিসগাস্টিং। হৃদি মাথাটা নিচু করে ফেলল। অভিমানে আর অপমানে তার ঠোঁট দুটো আপনা আপনি ফুলে উঠল। সে ধরা গলায় কোনো মতো বলল, কেউ বলেনি, আমি নিজের থেকে বলছি। শুভ্র এবার নিজের কণ্ঠস্বর আরও এক ধাপ চড়িয়ে অন্তত কড়া গলায় বলল, আদারওয়াইজ তোকে যেন আমি আর কখনো শাড়ি পরতে না দেখি, বিশেষ করে শাড়ি পরে কখনো আমার সামনে আসবি না তুই। লেট দ্য বি রিমেম্বার। শেষের কথাগুলো একদম কড়া ধমক সুরে। শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে গটগট করে হেঁটে ওয়াশরুমে চলে গেল। শুভ্রের এই ধমকে রীতি থরথর করে কেঁপে উঠল। সে ভাবতে পারেনি শুভ্র থেকে এইভাবে এতটা অপমান করবে। তার সামনে যে শুভ্র চোখে একটু সুন্দর না। নিচে শুভ্র আর তা বাকি সবাই যখন তাকে ঘিরে ধরে বলেছিল সুন্দর লাগছে, সে নিজেও আয়নায় দেখে অবাক হয়েছিল। কিন্তু এই সৌন্দর্যটা শুভ্রের চোখে ধরা পড়ল না। সে শুধু শুভ্রের কাছে একটা বিরক্তিকর বস্তু ছাড়া কিছুই না। হৃদির বুকের ভিতর হাহাকার দুমড়ে মুচড়ে উঠল। অপমানে আর তীব্র যন্ত্রণায় সে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পেল না। চোখের জল গাল বেয়ে নামার আগে সে ঝড়ের বেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে চিৎকার করতে লাগলো, কোনোদিন শাড়ি কেন চাইবো না এই চেহারা নিয়ে, আপনার সামনে যেন না পড়ি। এদিকে শুভ্র ওয়াশরুমে ঢুকে রাগে গজগজ করতে করতে নিজের টি শার্টটা খুলে এক কোণে ছুঁড়ে মারল। সজোরে শাওয়ারটা ছেড়ে দিয়ে সে পানির নিচে গিয়ে দাঁড়ালো। শুভ্রের শরীরটা যেন কোনো দক্ষ ভাস্কর্যের নিখুঁত হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্য। শাওয়ারের ধারালো পানির ঝাপটা তার চওড়া কাঁধ আর সুঠাম পিঠের উপর আছড়ে পড়ছে। দীর্ঘদিন জিম করা সেই কঠিন শরীরে পানি বিন্দু বিন্দু মুক্তোর মতো চিকচিক করছে। তার বুকের সুগঠিত পেশি আর সিক্স প্যাকস অ্যাবসগুলো ভিজে গিয়ে এক অদ্ভুত পরিস্তপ্ত আকর্ষণ তৈরি করছে। হাতের পেশিবল বাইসেপগুলো রাগে আর উত্তেজনা ফুলে উঠছে। সেখানে স্পষ্ট হয়েছে গায়ের নীলাভ যেন কোনো মেয়ের স্পন্দন থামিয়ে দেওয়ার জন্য শুভ্রের এই বিধ্বংসী লুকটাই যথেষ্ট। শুভ্র নিজের দুই হাত নিজের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করলো। কিন্তু সেই মুহূর্তে ঘুটঘুটে অন্ধকারে ভেসে উঠল হলুদ শাড়িতে মোড়ানো এক মায়াবী প্রতিমা। শুভ্র ফট করে চোখ খুলে ফেলল। বুকটা কামারশালের মতো ওঠানামা করছে। শাওয়ারের পানি আর ধারালো থুতনি বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে। সে কোমরে হাত দিয়ে ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ছিল। হঠাৎ আবার আয়নার দিকে তাকিয়ে মাথার চুলগুলো অবাধ্যভাবে মুঠো করে নিল। নিজের অজান্তে ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল, অপ্সরা, শি ইজ লুক এক্স্যাক্টলি লাইক অ্যান অপ্সরা। গায়ের হলুদের সেই রমরমা উৎসবের মাঝে হৃদিকে কোথাও দেখা গেল না। সবাই নিজের মতো আনন্দ আর ব্যস্ততায় এত মগ্ন যে হৃদির অনুপস্থিতিটা কারো চোখে ওভাবে ধরা পড়লো না। সবাই হয়তো ভাবছে হৃদি আশেপাশে কোথাও আছে। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো খোদ শুভ্রের কোনো খবর নেই। সে বাড়ি থেকে কারোর সাথে কথা না বলে বেরিয়ে গেছে। অনেকক্ষণ পার হওয়ার পর নেহাদের বাড়ি থেকে জানানো হলো শুভ্র নাকি নেহার সাথে দেখা করতে গেছে। নেহা নাকি বাড়ি থেকে একই কথা বলে বেরিয়েছে। বিয়ের আগে মুহূর্তে ওই লুকোচুরি দেখা করা নিয়ে দুই বাড়ির বড়রা খুব উচ্চবাচ্য করল না। তারা বেশ প্রশ্রয়ের হাসি হাসলেন। শহরের আগে আবিষ্কৃত রেস্টুরেন্টের নিরিবিলি কাপল সিটে বসে আছে শুভ্র আর নেহা। শুভ্রের ঠিক পাশে ছায়ার মতো গম্ভীর হয়ে দাঁড়িয়েছে তার ব্যক্তিগত দেহরক্ষী ঈশান। শুভ্র একদম নিশ্চল পাথরের মতো বসে আছে। তার চোখের সেই শীতল চাহনি রেস্টুরেন্টে এসির বাতাসকেও যেন তার হিমশীতল করে দিচ্ছে। নেহার মুখে এক চিলতে বাঁকা হাসি ফুটল। সে কফিতে আয়েশ করে চুমুক দিয়ে কিছুটা স্টাইল করে শুভ্রের চোখের দিকে তাকালো। তারপর ন্যাকামি মেশানো স্বরে বলল, ও শুভ্র, এমন চুপ করে আছো কেন? হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে কেন? আমি তো ভেবেছিলাম বিয়ের আগে তুমি আমাকে কোনো স্পেশালি সারপ্রাইজ দেবে, কিন্তু এখানে এনে মূর্তির মতো বসিয়ে রাখার মানে কি? শুভ্র খুব শান্তভাবে নেহার দিকে তাকালো। তার চোখের মনে দুটি স্থির আর শীতল। সে অন্তত নিজেও কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমি তোমাকে বিয়ে করব না নেহা। শুভ্রের এমন বিস্ফোরক মন্তরে নেহা একটু বিচলিত হলো না, বরং সে কোনো এক অশুভ তৃপ্তি
তে নিজের চুলগুলো স্টাইল করে গুছিয়ে নিল। বেশ কয়েকটা অহংকারী আর বড়লোকি ভাব নিয়ে সোফায় পিঠ ঠেকিয়ে বসে শুভ্রের দিকে তাকালো। এই কথা এখন বলে লাভ নেই শুভ্র, কাল আমাদের বিয়ে, হাতে আর মাত্র কয়েক ঘন্টা। শুভ্রের চোখে মুখে কোনো ভাবান্তর হলো না, সে আগের মতো গম্ভীর হলো। তা কাল বিয়ে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি। নেহা কফির কাপটা টেবিলে রেখে বাঁকা হেসে বলল, হয়ে যাবে, সব ঠিকঠাক মতোই হয়ে যাবে। শুভ্র এবার একদম শান্ত চোখে নেহার দিকে তাকলো। কিন্তু নেহা, আমি যদি বলি বিয়েটা হবে না, এনি চান্স? নেহা একটু ঘাবড়ালো না। সে কফির কাপটা রেখে বেশ ধারালো গলায় বলল, তো তুমি তোমার পুরো পরিবার রাস্তায় নেমে পড়ার জন্য তৈরি হও, গেট রেডি ফর দ্যাট। শুভ্র এবার কিছুটা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, নেহা, তোমার মনে হচ্ছে না তুমি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছো? দিস ইজ রিয়েলি কল্ড লাভ। নিয়ে স্টান হয়ে বসে নির্লজ্জের মতো বলল, হ্যাঁ, শুধু ব্ল্যাকমেল করো। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী। শুভ্র এবার সরাসরি নিয়ে চোখের দিকে তাকিয়ে অন্তত ঘেন্নার সাথে বলল, যদি গু খেতে বলা হয় তাহলে কি তুমি গু খাবে? উইল ইউ ডু দ্যাট? শুভ্র সেই কুরুচিপূর্ণ কথা শেষ হতে না হতে পাশে দাঁড়িয়ে থেকে ঈশান নিজের হাসি চেপে রাখতে পারল না, সে ভিক করে হেসে দিল। নেহা এবার অপমানের আগে রিরি করতে করতে সে অগ্নিদৃষ্টি শুভ্রের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, হোয়াট দ্য হেল শুভ্র, তুমি আমার সাথে জোকস মারো আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শুভ্র নিজের সোফায় একদম আয়েশ করে হেলান দিয়ে বসলো। তার চোখে মুখে কোনো বিকার নেই, বরং এক অদ্ভুত নিরবতা। সে বরফ শীতল করে বলে, নেহা, আমার বেশি কথা বলে একদম পছন্দ না। আই জাস্ট ডোন্ট লাইক ইট। তুমি কি সোজা আঙ্গুলে বিয়েটা ক্যান্সেল করবে, নাকি আমাকে আঙ্গুল বাঁকাতে হবে? ডোন্ট পুশ মাই লিমিটস। নিয়ে এবার তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, শুভ্র, তুমি কিন্তু বড্ড বেশি জেদ দেখিয়ে কথা বলছো আমার সাথে। তুমি হয়তো ভুলে গেছো আমাদের কোম্পানি এখন তোমাদের কোম্পানি এখন আমাদের ডিলের উপর টিকে আছে। আমরা যদি জাস্ট একটা সাইন দিই ডিল ক্যান্সেল করে, তাহলে তোমার পুরো পরিবারকে কাল রাস্তায় বসতে হবে। শুভ্র নিজের জায়গায় অটল রেখে শান্ত গলা বলে, সেটা নিয়ে তোমার এক ফোঁটা ভাবতে হবে না। আই ক্যান হ্যান্ডেল মাই ফ্যামিলি। এখন জাস্ট বলো বিয়েটা ক্যান্সেল করবে কি না? নেহা যেদিকগুলো স্ট্যান্ড হয়ে বসে উত্তর দিল, একদমই না। আমি চৌধুরী বাড়ি আর সাইফান শুভ্র চৌধুরীর ওয়াইফ হয়ে ছাড়বো। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। শুভ্র এবার আর তর্কে গেল না, তার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে। সে কেবল এক পলক ঈশানের দিকে তাকালো। সেই তীক্ষ্ণ আর সংযতময় চাহনি দেখে ঈশান বুঝে নিল বস এখন কী চাইছে। ঈশান এবার নিজের পকেট থেকে ফোন বের করে নেহার দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর করলো, এক্সকিউজ মি ম্যাম, আপনার জন্য বস একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছে। যদি পারমিশন দেন তবে সারপ্রাইজটা আমি দেখাতে পারি। নেহা ভুরু কুচকে এসে ঈশানের দিকে তাকিয়ে বলে, কিসের সারপ্রাইজ? ঈশান এবার ফোনটা দ্রুত হাতে ঘেঁটে একটা ভিডিও প্লে করে সরাসরি নেহার সামনে চোখে ধরলো। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্যগুলি দেখা মাত্র নেহার সারা শরীর এক নিমেষে বরফের মতো শীতল হয়ে গেল। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মুহূর্তের মধ্যে তার সাজানো মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার কপাল বেয়ে দরদর করে ঘামতে শুরু করলো, তার ঠোঁট দুটো ভয়ে কাঁপতে শুরু করলো। পরদিন সকালে বেলা চৌ বেলা চৌধুরী বাড়িতে যেন একটা জমজমাট মেলা। চারিদিকে সাজ সাজ রব, মানুষের গুঞ্জন। সবাই যার যার মতো পছন্দ মতো দামি পোশাক পরে তৈরি হয়ে রাজকীয়তে বিয়ে বাড়ি আয়োজনের জন্য রিদিও তৈরি হয়েছে, একদম সাদামাটাভাবে সবার ভিড়ে নিজেকে মিশিয়ে গেছে। তার ভেতরটা যেন অগ্নিগিরির মতো ফেটে উঠছে, কিন্তু অনেক কষ্টে সে নিজের মুখটাকে পাথরের মতো করে রেখেছে। সে মনে মনে ঠিক করে নিয়েছে, আজ বিয়ে বাড়িতে ফিরে কাঁদবে না, অনেক কাঁদবে। ততক্ষণ কাঁদবে যতক্ষণ না বুকের এই চিনচিনারি ব্যথাটা দূর হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, যার বিয়ে সেই বরেরই পাত্তা নেই। সকাল থেকে দুপুর হতে চলল, অথচ শুভ্রের রুমের দরজা এখনো খুলেনি। সোহান চৌধুরী কয়েকবার গিয়ে দরজায় কড়া নিয়েছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসেনি। মেহমানরা সব রেডি, অনেকে তো গাড়ি গিয়ে বসেই পড়ছে। বাড়ির আত্মীয়স্বজনরা হল রুমে বসে আছে। রিদি, শুভ্রা, পাখি আর মেয়েদের সাথে এক কোণায় চুপচাপ দাঁড়িয়েছে, কারো মুখে কোনো কথা নেই। সোহান চৌধুরী হলরুম জুড়ে অস্থিরভাবে পায়চারি করছে। তার গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা রেগেছেন। রাগে তার কপাল কুঁচকে আছে। অনেকক্ষণ পর অবশেষে শুভ্র রুম থেকে বের হলো। শুভ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখে শুভ্র উত্তেজিত হয়ে চিল্লিয়ে বলল, ওই তো ভাইয়া আসছে।
সবাই একযোগে সিঁড়ির দিকে তাকালো, কিন্তু পরক্ষণে উপস্থিত সবাই যেন একটা বড়সড় শখ খেলো। যেখানে শুভ্রের পরনে থাকার কথা জমকালো শেরানি, সেখানে একটা সাদা ধবধবে সাধারণ শার্ট আর নীল ট্রাউজার পরেছে। চুলগুলো হালকা ভেজা, যা অবাধ্যভাবে তার কপালের উপর লেপ্টে আছে। তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই, বরং এক অদ্ভুত আর রহস্যময় প্রশান্তির খেলা। শুভ্র সোজা নিচে নেমে কারো দিকে এক পলক না থেকে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। তারপর সাহেরা চৌধুরীর উদ্দেশ্যে খুব স্বাভাবিক হলো, আম্মু খুব খিদে পেয়েছে, খেতে দাও। পুরো হলরুমে এক পিনপতন নীরবতা, সবাই একে অপরের মুখে তাকাচ্ছে। বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে, বরযাত্রী যাওয়ার সময় হয়ে গেছে, আর বর এখন খেতে চাইছে, তা আবার এই সাদামাটা পোশাকে। সায়রা চৌধুরী কথা বাড়ালেন না, তিনি তড়িঘড়ি করে শুভ্রের সামনে খাবার বেড়ে দিলেন। শুভ্র যেন চারপাশে এই হাহাকার আর উত্তেজনা থেকে অনেক দূরে বেশ আয়েশ করে নিঃশব্দে খেতে লাগলো। এতক্ষণে সোহান চৌধুরী দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে রেখে শুভ্রের এই চরম নির্লিপ্ততা থেকে তিনি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি হনহন করে শুভ্রের পাশে এসে দাঁড়ালেন, কর্কশ কণ্ঠে ধমকলে, শুভ্র, তুই কি ছোট বাচ্চা যে তোকে বুঝিয়ে বলতে হবে বিয়ের দিন বরের কী করতে? হোয়াটস ইজ রং উইথ ইউ? আমরা সবাই কি এখানে তৈরি হয়ে দাঁড়িয়ে আছি নাকি? কি তো চোখে পড়ে না? তোর আজ বিয়ে, তুই এত স্বাভাবিক আচরণ করছিস কেন? বাবার এক নাগারে ধেয়ে আসা এতগুলো প্রশ্নের মুখে শুভ্র একটু ঘাবড়াল না। সে খুব ধীর স্থিরভাবে প্লেট থেকে এক লোকমা তুলে নিল। তারপর বাবার দিকে না তাকিয়ে অন্তত শান্ত স্বরে বলল, আব্বু, আপনি তো শিখেছেন খাওয়ার সময় কথা বলতে নেই। শুভ্র এমন ঠান্ডা এবং যুক্তি নির্ভর জবাবে সোহান যদি এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোয়াল শক্ত। তিনি আবারও গর্জে উঠলে বললেন, শুভ্র, তুই ভুলে যাচ্ছিস আজ তোর বিয়ে? শুভ্র কোনো উত্তর দিল না। সে নির্বিকার চিত্তে খাবার চিপে দিল। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সায়রা চৌধুরী তাড়াতাড়ি সোহান চৌধুরীর কাছে এসে নরম স্বরে বললেন, আপনি একটু শান্ত হন, ও খাওয়া শেষ করে রেডি হবে। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না। তিনি চরম বিরক্তি নিয়ে সবাই ধপ করে বসে পড়লেন। শুভ্র তখনও নিজের জগতে আছে, চারপাশে এই হুলস্থুল যেন তাকে স্পর্শ করছে না। সে নিরুদ্বেগ চিত্তে খেয়ে যাচ্ছে। সূর্য শুভ্রের এমন অদ্ভুত আর অতি স্বাভাবিক আচরণ দেখে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। সে বিড়ালের মতো টিপ টিপ পায়ে এগিয়ে এসে শুভ্রের একদম পাশে দাঁড়ালো। তারপর ফিসফিস করে কিন্তু রসিয়ে বলল, সিরিয়াসলি ভাই, বিশ্বাস করে জীবনে এমন কুল বর আমি এর একটাও দেখিনি। কিন্তু তুই একমাত্র বর যে কিনে বিয়ের দিন পর্যন্ত দুপুর পর্যন্ত নাক ডেকে ঘুমাস, আবার সবাইকে রেডি করিয়ে দাঁড় করিয়ে রেখে নিজে আয়েশ করে লাঞ্চ করছিস। হ্যাভ এ সেম ম্যান, বাই দে ভাই, তুই সেরা। শুভ্র এক পলক আর চোখে তুর্যের দিকে তাকালো। শুভ্র সেই বরফি তোলার তীক্ষ্ণ চাহনি দেখা মতো তুর্য একদম চুপসে গেল। মনে মনে ভাবলো, বাপরে, এ তো জ্যান্ত যমরাজ। তুর্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সোহান চৌধুরীর বিরক্তি যখন চরমে, ঠিক তখনই পাঞ্জাবির পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। তিনি ফোন বের করে স্ক্রিনে নাম্বারটা দেখে সায়রা চৌধুরীর দিকে তাকিয়ে রাগে গড়গড় করলো, এই যে খানবাড়ি থেকে ফোন এসেছে, নিশ্চয়ই তারা গেটে অপেক্ষা করছে। কিন্তু এদিকে তোমার গুণধর ছেলে এখনো যমরাজের মতো বসে বসে গেলছে, যেন আজ তার বিয়ে নয় অন্য করো। কথাটা বলে তিনি কড়া মেজাজে কলটা রিসিভ করলেন। কিন্তু ফোনের ওপাশ থেকে নেহার বাবা নাইম খানের কোনো রাগই নাই, অন্তত অসহায় আর ভেঙে পড়া কণ্ঠে ভেসে আসলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ভাই সাহেব, কোন মুখে আপনাদের সামনে দাঁড়াবো তো ভেবে পাচ্ছি না। আসলে নেহা পালিয়েছে। সে একটা চিঠি লিখে জানিয়ে গেছে সে অন্য কাউকে ভালোবাসে। শুভ্রকে সে বিয়ে করতে পারে না। আই এম সরি ভাই সাহেব, আমাদের মাফ করে দিন, আমরা সত্যি লজ্জিত। মুহূর্তের মধ্যে সোহান চৌধুরীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। সোহান চৌধুরী কিছু বলার সুযোগ পাওয়ার আগে উপাস থেকে কট করে কলের লাইনটি কেটে গেল। তার ফ্যাকাশে মুখ আর পাথরের মতো বসে থাকতে দেখে ইকবাল হোসেন দ্রুত এগিয়ে সে উদ্বেগ বলে, কী হলো ভাই সাহেব, কোনো প্রবলেম? সোহান চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তিনি অস্ফুট স্বরে কাঁপা গলায় বললেন, নেহা পালিয়েছে, সে শুভ্রকে বিয়ে করবে না। সোহান চৌধুরীর মুখ থেকে এই কথাটি শোনা মাত্র পুরো হলরুম যেন একটা শক্তিশালী বোমা ব্লাস্ট হলো। উপস্থিত সবাই স্তম্ভিত, মুখে কোনো ভাষা নেই। বিয়ের সব আয়োজন সম্পূর্ণ, অথচ কোণেনি। সবার মাঝে কেউ একজন নিষ্ক্রিয় থাকলো, সে হলো শুভ্র। তার সে তার খাওয়া শেষ করে হাত মুছে ধীর স্থিরভাবে চেয়ার ছেড়ে দাঁড়ালো। আশেপাশে কী হচ্ছে, কার সম্মান যাচ্ছে, এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে সোজা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে হৃদির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হুকুমের সুরে বলল, হৃদি,
আমার রুমে আয়। কথাটা বলে শুভ্র আর 1 সেকেন্ড সেখানে দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। শুভ্র এই অদ্ভুত আচরণ আর নেহার পালিয়ে যাওয়া সব মিলিয়ে চৌধুরী বাড়ির পরিবেশ থমথমে। এদিকে রিদি শুভ্রের হঠাৎ এমন ডাকে কুঁকড়ে গেল। তার আত্মা কেঁপে উঠল। বললেও কম বলা হবে। এই পরিস্থিতির মাঝে শুভ্র তাকে হঠাৎ কেন ডাকলো? তবে মনে মনে এক অদ্ভুত প্রশান্তি হলো। হৃদির সারা শরীর বয়ে যাচ্ছে। নেহা পালিয়ে গেছে, তার মানে আজ আর বিয়ে হচ্ছে না। বউ ছাড়া তো আর বিয়ে সম্ভব না। এই আনন্দটা যেন বাদ মানছে না হৃদির মনে। তার এখন ইচ্ছে করছে খুশিতে হাত পা ছুড়ে নাচতে। কিন্তু শুভ্রের সেই গম্ভীর ডাকটা মাথায় আসতে তার আনন্দটুকু ও আবার ভয়ের রূপ নিল। লন্ডনের মানে এক মায়াবী কুয়াশা আর ঝিরঝিরি বৃষ্টি, চারিদিকে ভিক্টোরিয়ার আমলের কারুকার্য, পাথরের দালান আর মাঝখানে দিয়ে এঁকে বেঁকে বয়ে চলে টেমস নদী। রাস্তার মোড়ে মোড়ে সেই আইকনিক লাল রঙের দোলনায় বসে টেলিফোন বুথ। আকাশে সবসময় এই ধূসর মেঘের খেলা চলে যায় শহরের এক অদ্ভুত রাজকীয় অভিজাত্য আর রহস্যময় মুড়িয়ে। লন্ডনের সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভেতরে এক ধ্বংসাত্মস্তূপ। নেয়া যেন এক উন্মাদিনীকে। তার ড্রয়িং রুমে দামি ফুলদানি, ল্যাপটপ, এমনকি দেওয়ালের পেন্টিংগুলো রেহাই পায়নি। সেসব আস্তে আস্তে ভাঙছে। কাল রাতে সে যান বাসে ফ্লাইটে করে লন্ডনে পালিয়ে এসেছে। কিন্তু এখানে এসে তার বুকের জ্বালাটা কমছে না। যাকে পাওয়ার জন্য সে হন্যে হয়ে উঠেছিল, যার জন্য সে সব কিছু বাজিয়ে রেখেছিল, সেই শুভ্রকে হাতের মুঠো পেয়ে এভাবে হেরে গেল। ভাবতেই গেলে নেহা বাঘিনীর মতো হুঙ্কার করে। কিছুক্ষণ পর রুমের দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে ঢুকলো এক যুবক। ঠোঁটে জ্বলন্ত সিগারেট, শরীরটা উন্মুক্ত। আয়নার মতো দুধের মতো ফর্সা গায়ের রং আর সুগঠিত বুক। পিঠ জুড়ে আঁকাবাঁকা রয়েছে বিচিত্র সব জটিল ট্যাটু। পরনে কেবল একটা ঢিলেঢালা শার্ট। এই যুবকটি আর কেউ নেই, নেহার বড় ভাই আরাম খান নির্বাণ। অন্ধকার জগতের একমাত্র একচ্ছত্র আধিপত্য, যে পুরোদস্তুর এক মাফিয়া। নেহা এই বিপদের সব ফেলে এই ভয়ঙ্কর ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছে। নির্বাণ এক হাতে সিগারেট ধোঁয়া ছাড়তেও অন্য হাত ফ্রিজ থেকে বের করে এক ক্যান ঠান্ডা কোক নেহার দিকে বাড়িয়ে দিল। নেহা বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে খুব শান্ত অথচ ভারী গেল বলে, কুল ডাউন নেহা, এটা খা, মাথাটা একটু ঠান্ডা কর। নেহার লাল টকটকে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ক্যানটা ঝটকায় সরিয়ে দিয়ে চিৎকার করলো, মাথা কীভাবে ঠান্ডা করবো ভাইয়া? শুভ্র আমাকে অপমান করছে, ও আমাকে গু খেতে বলেছে। আই ক্যান তরলারি দিস। নির্বাণ কোকটা বেশ জোর করে নেহার হাতে ধরিয়ে দিল। তারপর সোফায় বসলো। বসে বেশ আয়েশ করে লম্বা একটা সিগারেট টান দিল। ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উড়িয়ে দিয়ে খেয়ে শান্ত বলে, জানিস নেহা, কোনো কিছু করার আগে একদম এক্সাইটেড হতে নেই। নেভার গেট ইমোশনাল বিফোর এ ডিল। তুই আগে কোকটা খা, মাথা ঠান্ডা কর, তারপর আমাকে খুলে বল। নেহার আগে ফুঁসতে ফুঁসতে কোকের ক্যানে চুমুক দিল। তার চোখে তখন রাগের ঝরছে। নির্বাণ ছেলেঙ্গা থেকে তাকে বিড়বিড় করে, শুভ্র, নাইস নেম। আমার বোনটার মন কেড়েছে একটা চোর, চুরির ফল তো তাকে দিতেই হবে। হি হ্যাজ টু পে ফর দিস। কথাটা বলে নির্বাণ সরাসরি নেহার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করলো, তুই কি শুভ্রকে চিনিস কীভাবে? হাউ ডিড ইউ মিট হিম? নেহা কোকটা শেষ হতে একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা হাতে বলল, চৌধুরী গ্রুপ এর অফিসের সিও সে। আগে সোহান আঙ্কেল বসতেন, আমি ড্যাডির সাথে অফিসে গেলে শুধু ওনাকে দেখতাম। কিন্তু হঠাৎ একদিন গিয়ে দেখি আঙ্কেলের জায়গায় তার ছেলে বসে আছে। তখনই জানতে পারি ওটা আঙ্কেলের একমাত্র ছেলে সাইফান শুভ্র চৌধুরী। প্রথম দেখে ওকে আমার ভালো লেগে যায়। এক কথায় বলতে পারো আমি ওকে ভালোবাসি। আমার যেভাবে হোক শুভ্রকে চাই। আই ওয়ান্ট টু হিম এনি কষ্ট। নির্বাণ কিছু একটা গম্ভীর চিন্তা করলো। তারপর ট্যাটু আঁকা আঙুলগুলো সিগারেটের ফিল্টারে খেলা করছে। সে হঠাৎ ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, তোর তো বিয়ে হতে যাচ্ছিল, সব তো সেটেল ছিল, তাহলে হঠাৎ তোর সাথে এমন কী করলো যার জন্য তোকে এভাবে পালিয়ে আসতে হলো? হোয়াটস হ্যাপেন জাস্ট বিফোর দ্য ওয়েডিং? রিদি নেহার পালিয়ে যাওয়ার ঘটনাটা ভাবতে ভাবতে নিজের রুমে এসলো। তার মাথায় হাজারো প্রশ্নের মেলা। নেহা কেন পালিয়ে গেল? কাল পর্যন্ত তো মেয়েটাকে নিয়ে
এই বিয়ে নিয়ে বেশ উত্তপ্ত আর খুশি ছিল। তাহলে এমন কি হলো? পরক্ষণে সে নিজের মনকে একটা বড়সড় ধমক দিল। আরে ধুর, নেহা কেন পালিয়েছে? সেটা দিয়ে আমার কি কাজ? পালিয়েছে? এটা তো মেঘনাচিতে জল। আমার শুভ্র ভাই অন্তত এই ডাইনির হাত থেকে বেঁচে গেল ভাবতে রিদি খুশিতে আত্মহারা হয়ে সোজা বিছানায় ধপাস করে পড়ল। কোল বালিশটা শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি খেতে খেতে বিড়বিড় করলো, উফ, কি যে আনন্দ লাগছে শুভ্র ভাই। ও আমার শুভ্র ভাই, আমার প্রিয় দর্শন পুরুষ, তোমার এত এত আলাভ ইউ। রীতির জন্য খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। সে চট করে উঠে গিয়ে রুমের দরজাটা লক করলো। তারপর ফোন হাতে তুলে দেহাতি চাটুলে গান বের করে ভলিউম একদম বাড়িয়ে উড়াধুরে নাচতে লাগলো। তার মনে হচ্ছে বুকের উপর থেকে হিমালয় পাহাড় সরে গেছে। ফোনে তার নাম তখন তারস্বরে গান বাজে, বরিশালের লঞ্চে ওইটা লইব কেবিনম আ বন্ধু। দিদি গানের তালে তালে কোমর দুলিয়ে নাচছে আর ভাবছে যাক আপদ বিদায়ছে। কিন্তু সে ভুলে গেছে যে কয়েক মিনিট আগে সুব্রতাকে নিজের রুমে ডেকে পাঠিয়েছে। নাচার মাঝে হঠাৎ দিদির মনে পড়ে গেল সুব্রতাকে নিজের রুমে ডেকেছিল। ভাবতে তার বাদ ভাঙা খুশি মুহূর্তে প্রচণ্ড আতঙ্কে পরিণত হলো। হঠাৎ সুব্রতাকে কেন ডাকলো? দিদির ধারণা যে শুভ্র যখন কথা বলতো সরাসরি সামনেই বলে দিত। তবে এমন কি প্রয়োজন হলো যে তাকে আলাদা করে রুমে ডাকতে হলো? দিদি অনেক কষ্টে নিজের ভয় সামলে নিয়ে একটা দীর্ঘশ্বাস পেল। তারপর রুম থেকে বের হয়ে সোজা শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের দরজাটা খোলাই ছিল, কিন্তু হৃদের হার্টবিট যেন মুহূর্তে শতগুণ বেড়ে গেল। সে কোনো রকম দরজায় আলতো করে কড়া নেড়ে কাপড় গলে বলল, ভাইয়া আসবো? ভেতর থেকে শুভ্র সেই অপরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কামিন। হৃদি পা টিপে টিপে রুমে প্রবেশ করলো। রুমে ঢোকা মাত্র তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। তার পুরো শরীর যেন এক পলকে পাথরের মতো হয়ে গেল। কারণ সবাই এক পায়ের উপর অন্য পা তুলে আয়েশ করে শুভ্র একটা ডায়েরি পড়ছে। আর সেই ডায়েরি অন্য কারো না, স্বয়ং হৃদি। সেই ডায়েরিতে তার জীবনের সব গোপন কথা আর শুভ্রের প্রতি তার জমানো ভালোবাসায় লিখে রেখেছিল। হৃদির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। এই ডায়েরি শুভ্র কোথায় পেল? শুভ্রের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া না। সে অন্তত গম্ভীর মুখে ডায়েরি পাতাগুলো উল্টাচ্ছে আর বিড়বিড় করে পড়ছে। হৃদি আতঙ্কে তার জামার দুই পা শক্ত করে খামচে দিল। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি এখনই সরে যাবে। বেশ কিছুক্ষণ পর শুভ্র ধীরে ধীরে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। শুভ্র উঠে আসা দেখে হৃদির বুকটা ধক করে উঠল। শুভ্র সরাসরি হৃদিকে একদম কাছে এসে দাঁড়ালো। তারপর দীর্ঘ সময় কোনো কথা না বলে কেবল হৃদির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। হৃদি ভয়ে চোখ নামিয়ে নিল। তার হাঁটু কাঁপছে। এইভাবে অনেকটা সময় কেটে যায়। তারপর শুভ্র একদম নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ গলায় বলে, ভালোবাসিস আমাকে? বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো চমকে উঠল হৃদি। আর বুঝতে বাকি রইল না যে শুভ্র সব কিছু জেনে গেছে। আর জানবে না কেন? ওই ডায়েরিতে আগাগোড়াই শুভ্রকে নিয়ে লেখা। যে কেউ ডায়েরিটা পড়লে মুহূর্তে বুঝে যাবে। হৃদির চোখ বড় করে করে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। সে ভাবলো শুভ্র যেহেতু জেনে গেছে, সেও যেহেতু শুভ্রকে পাগলের মতো ভালোবাসে, তবে আজ আর লুকাবে না। এই শেষবেলা নিখুঁত সত্যটা সামনে আসাই ভালো। কথাগুলো ভেবে নিধি হৃদি নিজের সবটুকু সাহস সঞ্চয় করে হুট করে চোখ খুলে সরাসরি শুভ্রর চোখের দিকে তাকালো। তারপর বেশ উঁচু গলায় স্বীকার করলো, হ্যাঁ। শুভ্র আর কোনো কথা বলল না। সে পাথর কোথা মূর্তির মতো এক দৃষ্টিতে রীতির দিকে তাকিয়ে রইল। শুভ্রর চোখের ভাষা রীতি ঠিক বুঝতে পারছে না। সে শুধু দেখছে শুভ্র খুব গভীর আর রহস্যময় চোখে তার দিকে তাকিয়েছে। দুজনে দুজনের দিকে তাকিয়ে এভাবে বেশ কিছু সময় কাটিয়ে দিল। অনেক সময় পার হওয়ার পর শুভ্র সোফায় রাখা ডায়েরিটা হাতে তুলে নিল। যদি এক মুহূর্তের জন্য শুভ্র হয়তো ডায়েরিটা তাকে ফেরত দেবে, কিন্তু না। শুভ্র ডায়েরিটা শক্ত করে ধরে কয়েকটা পাতা টান দিয়ে ছিঁড়ে টুকরো করে ফেলল। তারপর পকেট থেকে লাইটার বের করে এক ঝটকায় ডায়েরি শেষ কোণে আগুন ধরে দিল। ডায়েরিটা দাউ দাউ করে আগুনের লেলিহান শিখে পড়তে লাগলো। মুহূর্তে হৃদির চোখ যেন কপালে উঠে গেল। তার চোখের সামনে শুভ্রকে নিয়ে লেখা হাজারো স্মৃতি, শত শত নির্ঘুম রাতের জমানো অনুভূতি ছাই হয়ে গেল। হৃদির কলিজা হৃদির মনে হলো শুধু ডায়েরি নয়, শুভ্র যেন তার কলিজাটাই পুড়িয়ে দিচ্ছে। শুভ্র অন্তত নির্লিপ্ত মুখে সে আগুনের শিখার দিকে তাকিয়ে রইল, যেন এক পরম তৃপ্তিতে সে হৃদির অস্তিত্বকে পুড়িয়ে দিচ্ছে। অগ্নিশিখার লালচে আভা হৃদির ফ্যাকাশে মুখে এসে পড়ছে।
মেঝেতে পড়ে থাকা ডায়েরিটার শেষ অংশটুকু ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে। শুভ্র পকেটে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে কণ্ঠস্বর হিমশীতল বাতাসে মতো ঘরের স্তব্ধতা ভেঙে বলল, দেখ দিদি, আমি সাধারণ মানুষের মতো নাটককে বলবো না যে তোকে ভালোবাসি না কিংবা তুই আমার যোগ্য না। আমি জাস্ট তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এসব আধিক্যতা যেন আর কখনো না দেখি। স্টপ দিস ম্যাডনেস রাইট হেয়ার। শুভ্রের এই অবজ্ঞা হৃদির বুকের ভিতর তীরের মতো বিঁধল। সে নিজের সব বোধশক্তি হারিয়ে ধপ করে সেই জ্বলন্ত ডায়েরিটার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আগুনের তাপে হৃদির চোখের জল এলেও সে পলক ফেলল না। অবাধ্য দৃষ্টিতে পড়তে থাকা কাগজের টুকরোগুলোর দিকে তাকিয়ে বলল, শুভ্র ভাই, এই ডায়েরিতে তো সে কয়েকটা সাধারণ কাগজ ছিল, কিন্তু আমার নাম যে আপনার নাম যে আমার হৃদয়ের রন্ধ্রে খোদাই করা। এখন কি জীবন্ত হৃদয়টাকে ডায়েরির মতো পুড়িয়ে ছাই করে দিতে পারবেন? আপনার অস্তিত্ব যে আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে আছে, এখন কি এই কাগজের মতো আমার মনটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিতে পারবেন? শুনুন শুভ্র ভাই, আমি এই ছাই হয়ে যায় ডায়েরি দেখে রাগে বা অভিমানে দাঁড়িয়ে এটা বলবো না যে আপনাকে আর বিরক্ত করব না, আপনাকে ভুলে যাব, এমন মিথ্যা প্রতিশ্রুতি দিব না। কারণ ভালোবাসা যদি সত্যি ভালোবাসার মতো হয়, তাকে উপড়ে ফেলার সাধ্য কারো নেই। আপনি যেদিন ডায়েরির মতো আমার শরীরটা পুড়িয়ে কয়লা করে দিতে পারবেন আর আমার মনটা একদম নিশ্চিত করে দিতে পারবেন, সেদিন হয়তো আপনি আমার থেকে মুক্তি পাবেন। আমি জানি আপনি সেটা পারবেন না, কারণ ডায়েরিতে প্রাণ নেই, তার কোনো অনুভূতি নেই, কিন্তু আমার কাছে। আর আমাকে ওসব শেষ করে দিল, আমি তো আর এই পৃথিবীতে থাকবো না। তাই আমার এই মাটির দেহ মিশে যাওয়ার আগে এই অস্তিত্বের জন্য শুধু একটাই নাম ধরিতে হবে, আর সেই নামটা হলো সাইফান শুভ্র চৌধুরী। শুভ্র চোয়াল শক্ত হয়ে গেল। সে যেন নিজের অজান্তে এক পা পিছিয়ে গেল। হৃদির গলার স্বর এমন এক অদ্ভুত তেজ আর হাহাকার ছিল যে শুভ্রকে মুহূর্তের জন্য দিশেহারা করে দিল। সে অবজ্ঞার হাসি আসার চেষ্টা করলো। ভালোবাসার মানে কি সেটা বোঝার বয়স হয়েছে তোর? এই যে এত লম্বা চওড়া কথা বলি, এসবের মানে জানিস? হৃদি এবার ভিজে চোখে কিন্তু অন্তত দৃঢ়ভাবে শুভ্রের চোখের দিকে তাকালো। তার কণ্ঠে তখন দহনে বিব্রত। ভালোবাসা কি তার কোনো অভিধানিক মানে আমার কাছে নেই, তবে আমার কাছে ভালোবাসার মানে এক অদ্ভুত যন্ত্রণা। আপনাকে দেখলে আমার হৃৎপিণ্ডটা অবাধ্য হয়ে যায়। আপনার সামনে দাঁড়ালে ভয়ে আমার শরীরের হৃদয়ের কোনো এক কোনায় অদ্ভুত প্রশান্তি। কিন্তু যখন দেখি অন্য কোনো নারী আপনার বাহুলগ্ন হতে চাইছে, তখন আমার কলিজাটা পুরো খাক হয়ে যায়। জানেন কেমন কষ্ট হয়? একটা ডুবন্ত মানুষ অক্সিজেন ছাড়া যেমন একটুখানি নিঃশ্বাসের জন্য ছটফট করে, ঠিক তেমনটাই আমার অবস্থা। এই তীব্র দহন লোকে কি বলবে আমার জানা নেই, তবে আমি এই দহনটাকে আমার ভালোবাসা মনে করি। আর সেই ভালোবাসাটা শুধু আপনার জন্য। হৃদের এই পাগলামি আর চোখে এই অবাধ্য সত্যের দিকে তাকে শুভ্র আর নিজেকে সামলাতে পারল না। সে বুঝতে পারছে এই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তার দীর্ঘ দিনের গড়ে তোলা পাথরটা দেওয়াল হয়ে পড়বে। সে এই মায়াতে আটকাতে চায় না, কিন্তু এই মুহূর্তে হৃদের সান্নিধ্য তার ভেতরে এক তীব্র অস্থিরতা তৈরি করছে। শুভ্র চোখ বন্ধ করে নিজের হাত দুটো মুঠো শক্ত করলো, তারপর দাঁতে দাঁত চেপে গম্ভীর করলো, বলল, বেরিয়ে যা আমার রুম থেকে, আজ থেকে আমার সামনে কখনো আসবি না তুই। শুভ্রের এই কর্কশ ধ্বনি হৃদি ভয় পেয়ে আরও পিছিয়ে যাওয়ার বদলে যেন আরও সাহসী হয়ে উঠল। তার বছরের পর বছর জমানো আবেগগুলো আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সে এক ঝটকে এগিয়ে গিয়ে শুভ্রের শার্টের গলার খামচে ধরল। শুভ্র চমকে উঠল। দিদি তখনও কাঁপছে, কিন্তু তার চোখে তখন জেদ। সে প্রায় চিৎকার করে বলল, আমাকে ভালোবাসলে কি হবে আপনার? কোন দিক দিয়ে কম পড়বে আপনার? জানেন শুভ্র ভাই, আপনি আমার কৈশোরী জীবনে সেই পুরুষ যাকে কাল থেকে আমি এই হৃদয়টা দিয়ে এসেছি। আমি এতদিন চুপচাপ সব সহ্য করে নিয়েছি, কারণ আপনি বরাবরই গাম্ভীর্য। আমি ভয় পেতাম, মনে মনে ভেবেছিলাম একদিন ঠিক সাহস করে বলবো, কিন্তু হঠাৎ আপনার বিয়ে ঠিক হলো। আমার সব সাহস নিমেষে শেষ হয়ে গেল। আপনার যদি সত্যি আজ বিয়ে হয়ে যেত, তবে এই রিদি নামক মেয়েটা নিঘাত পাগল হয়ে যেত। কোনো একদিন হয়তো আপনি আমাকে বাস্তবে ধরে তারে পাগল বেশে দেখতেন। আমি মিথ্যে বলছি না শুভ্র ভাই, আমি সত্যি আপনাকে ভালোবাসি। রিদির কথা আর শুনে শুভ্রের ভেতরে সেই বাতটা যেন মুহূর্তে মরমর করে ভেঙে গেল। সে যে দুর্বলতা লুকিয়ে রাখার জন্য
এতদিন পাথরের দেওয়াল তুলেছিল হৃদি, এই যেন ঠিক সেই দেওয়ালে বারবার আছড়ে পড়ছে। তবুও অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ভেতরের অস্থিরতা এবার এক অদ্ভুত হিংস্র রূপ নিল। সে এক ঝটকায় হৃদিকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দিল। হৃদি অপ্রস্তুত অবস্থায় মেঝের উপর আছড়ে পড়ল। শুভ্র রাগের চোটে হাঁপাচ্ছে, তার বুকের পাটা দ্রুত ওঠানামা করছে। সে রক্তচক্ষু নিয়ে হৃদের দিকে তাকে গর্জে উঠল, বলল, অনেক বলছিস তুই, বড্ড বেশি বাড়ি বাড়িছিস। দুদিন একটু সহজভাবে কথা বলছি দেখে তুই মাথায় চড়তে চাইছিস হৃদি? আমার তর্ক করা একদম পছন্দ না। বের হ আমার রুম থেকে, তোকে জাস্ট সহ্য হচ্ছে না। হৃদি ব্যথা কুকড়ে গেল মুহূর্তের মাঝে। উঠে দাঁড়ালো, তার চোখে তখন অশ্রু আর জেদ মিলেমিশে একাকার। সে একবার শুভ্রের একদম সামনে এসে চোখে চোখ রেখে দাঁড়ালো। তার কণ্ঠস্বর তখন এক অদ্ভুত কাঁপন, কিন্তু কথাগুলো আগুনের মতো উত্তপ্ত। সে বলতে লাগলো, মানুষ তাড়াতে পারবেন শুভ্র ভাই, কিন্তু এই হৃদয়ে যে আপনি রাজত্ব করছেন তাকে কীভাবে আলাদা করবেন? একটা মানুষ অন্য কোনো সাধারণ জায়গায় থাকে না। সব তাকে এড়িয়ে দিলে সে চলে যাবে সব থেকে শেষ। একটা মানুষ হৃদয়ে থাকে, আর হৃদয়টা তো মানুষের ভিতরে বুকের পাঁজরে থাকে। তাহলে আমি চলে গেলে সেই হৃদয়টা তো আমার সাথে যাবে, আর হৃদয়ে তো আপনি আছেন। তাহলে কিভাবে আপনার কথা না বলে থাকবো? হৃদয় যেখানে আপনার জন্য উতল পাতল করে, সেখানে কিভাবে নিজেকে ঠিক রাখতে পারবো? পারবো না আমি। হৃদয় আছে, আমি ভালোবাসবো। মন আছে, তাই মনে রাখবো চিরজীবন। মুখ আছে, তাই বলবো আপনাকে নিয়ে এসব। ইউ ক্যান কিক মি আউট অফ ইয়োর রুম শুভ্র ভাই, বাট ইউ ক্যান নেভার কিক ইউর সেলফ আউট অফ ইয়োর মাই হার্ট। কথাগুলো বলে হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। চোখের জল আড়াল করে ঝড়ের বেগে শুভ্র রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ মিলে যাওয়ার পর পুরো ঘর এক ঘুমট স্তব্ধতায় নেমে এলো। শুভ্র চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো। তার উত্তাল বুকটা তখনও দ্রুত ওঠানামা করছে। হৃদির কলার চেপে ধরে সেই স্পর্শ আর চোখের সেই অবাধ্য আগুনের তেজ শুভ্রের শরীরের প্রতিটি রক্তকণে যেন এক অদ্ভুত শিহরণ জগিয়ে তুলল। সে ধীর পায়ে মেঝেতে পড়ে থাকা সেই পুরনো যা ডায়েরি ছাইয়ের স্তূপটার সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ সে নিষ্পলক চেয়ে রইল সেই কালচে অবশেষের দিকে। তারপর তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় বাঁকা হাসি ফুটে উঠল। সে হাসিতে একাধারে অবজ্ঞা আর গভীর মোহের মিশ্রণ। শুভ্র বিড়বিড় করে নিজের মনে বলে উঠল, ক্ষমা করিস মনমোহিনী, অজান্তে তোকে কষ্ট দিয়ে ফেললাম, হয়তো সামনে আর দেব না। শুধু একটু সয়ে নিস, তবু এভাবে আমাকে ভালোবেসে চলিস। কথা দিচ্ছি, সময় হলে সেই সব কষ্ট এক সমুদ্র ভালোবাসা দিয়ে ডুবিয়ে দেব। শুভ্র হাঁটু গেড়ে বসে আধা পড়া ডায়েরির এক টুকরো কাগজ তুলে চোখের সামনে ধরল, আর সে আধা পড়া ডায়েরির কাগজের দিকে তাকিয়ে মনে করতে লাগলো কাল রাতের ঘটনা। ফ্ল্যাশব্যাক। কাল রাতে শুভ্র রেস্টুরেন্ট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। বাড়ির সবাই তখন গভীর ঘুমে মগ্ন। শুভ্র নিজের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়েছিল, কিন্তু তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সকালে দেখা সেই হৃদির শাড়ি পরা রূপকন্যার চেহারা। সে বারবার কোলবালিশ জড়িয়ে এপাশ ওপাশ করছিল, কিন্তু না, ঘুমের লেশমাত্র নেই। চোখ বন্ধ করে মায়াবী মুখটা ভেসে উঠল। শুভ্র একসময় বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রুম থেকে বেরিয়ে এসে নিজের অজান্তে হৃদির রুমের সামনে হাজির হলো। শুভ্র নিজেও জানে না সে এই মাঝরাতে এই মেয়ের রুমের সামনে কেন। সে আলতো করে দরজাটা ধাক্কা দিল, মুহূর্তে দরজাটা খুলে গেল। তার মনে হৃদি দরজা বন্ধ না করে ঘুমিয়ে পড়ছে। শুভ্র ধীর পায়ে সেই অন্ধকার রুমে প্রবেশ করলো। ডিম লাইটের হালকা নীলচের আলোয় বিছানায় শুয়ে থাকা হৃদির নিষ্পাপ মুখটা স্পষ্ট হয়ে গেল। শুভ্রের হার্টবিট যেন এক লাফে বেড়ে উঠল। এই অনুভূতি শুভ্রের কাছে একদম নতুন নয়, বড্ড চেনা। শুভ্র ধীরে ধীরে হৃদির বিছানার পাশে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। হৃদি গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরে শুধু তার ছন্দময় বড় বড় নিঃশ্বাস নেওয়ার মৃদু শব্দ হচ্ছে। শুভ্র মন্ত্রমুগ্ধ মতো তাকিয়ে থাকে হৃদির দিকে। হৃদি অবাধ্য কিছু চুল তার কপালে এসে লুটোপুটি খাচ্ছে। শুভ্রকে ইচ্ছে করছে সেই অবাধ্য অলোকগুলি খুব যত্ন করে কানের পিছে গুঁজে দিতে। যখন জেগেছে তখন তার অপূর্ণ রাখা শুভ্রর স্বভাব বিরুদ্ধ, তাই অতি সপ্রপণে হাত বাড়িয়ে পরম মমতায় হৃদির কপালে আসা চুলগুলো
কানের পাশে সরিয়ে দিতে বিড়বিড় করে বলল, মেরে খাবো মেরে খাবো। শুভ্রের সেই বরফ শীতল হাত স্পর্শ পেতে রীতি ঘুমের ঘোরে তীব্রভাবে কেঁপে উঠল। এক অজানা শিহরণ যেন মুহূর্তের মধ্যে তার সারা শরীর বিদ্যুৎ তরঙ্গের মতো বয়ে গেল। শুভ্র হাত চমকে হাতটা সরিয়ে দিতেও চেয়ে পারল না। দেখল রিধি একটু নড়েচড়ে নিলেও তার গাঢ় ঘুমটা ভাঙল না। শুভ্র অপলক দৃষ্টিতে রীতির সেই চাঁদপানা মুখের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। এই প্রথম সে নিজের ভিতরে কঠিন দেওয়াল ভেঙে পড়ল। সে শুভ্র সবার কাছে পাথরের মতো শক্ত, আর সেই শুভ্র আজ এই মেয়েটার একটা সাধারণ মেয়ের পাশে বসে হিন্দি গানের কলি গাইছে। ঘটনার রেশ ধরে শুভ্র মনের ভিতর অস্থিরতা যেন আরো বেড়ে গেল। সে নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে, টের পাচ্ছে, দীর্ঘশ্বাস ছাড়ল। শুভ্রর মতো কঠিন মানুষের জন্য এই মায়া বড্ড বেমানান, কিন্তু যার মায়া এতটা ভয়ঙ্কর তার থেকে দূরে থাকা কি এতই সহজ? যতই সে নিজেকে পাথরের আড়ালে লুকিয়ে রাখুক না কেন, অদৃশ্য মায়ার টান তাকে প্রতিনিয়ত দুর্বল করে। শুভ্র আবারও বিছানায় শুয়ে থাকা রীতির দিকে তাকালো। ডিম লাইটের হালকা আলোয় মেয়েটাকে কোনো এক অপার্থিব রাজকন্যার মধ্যে নিষ্পাপ লাগছে। শুভ্র ঝুঁকে এসে হৃদির কানের কাছে মুখ নিয়ে নেশালো এক তপ্ত কণ্ঠে ফিসফিস করল, আমার ঘুম হারাম করে নিজে দিব্যি কত শান্তিতে ঘুমাইছিস তুই, তাই না? ঘুমিয়ে নে হৃদি, এই সুযোগ আর বেশি দিন পাবে না। আমার সময়টা খুব তাড়াতাড়ি চলে এসছে। যেদিন তোকে নিজের করে নেব সেদিন একটা রাতও তোকে শান্তিতে ঘুমাতে দেব না, একদম বুকের সাথে পিষে পড়বো। কথাগুলো বলার সময় শুভ্রর এক অদ্ভুত আদিম নেশায় খেলা করছে। সে নিজের নিঃশ্বাসের তাপ হৃদির গলার দিকে আছড়ে পড়ছে। শুভ্র উঠতে যাবে ঠিক তখনই চোখে পড়ল হৃদির বালিশের পাশে রাখা একটা ডায়েরি। সে অতি সাবধানে অন্তত সপ্তপনে ডায়েরিটা হাতে তুলে নিল। হালকা আলোয় সবটা স্পষ্ট না হলে ডায়েরির জীর্ণ দশা দেখে সে বুঝতে পারল এটা হৃদির অতি যত্নে রাখা কোনো জীবন খাতা। শুভ্র ব্যক্তিত্বের অন্য ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার মতো অভ্যাস ছিল না, কিন্তু আজকে এই রাতটা যেন সব নিয়ম ভাঙার। শুভ্র মনে মনে নিজেকে শাসন করলো ঠিকই, কিন্তু পরক্ষণে ভাবলো অন্যের বেলায় যেটা অপরাধ, হৃদির বেলায় সেটা অধিকার। হৃদির জীবনের গোপন কথাগুলো জানতে সে প্রয়োজন হলে হাজার হাজার অপরাধ করতে রাজি। শুভ্র আর এক মুহূর্ত দেরি করল না। ডায়েরিটা শক্ত করে মুঠোয় চেপে ধরে নিঃশব্দে হৃদির রুম থেকে বেরিয়ে নিজের অন্ধকারে করিডোর ধরে নিজের ঘরের দিকে এগোতে গেল। রুমে ফিরে শুভ্র ভেতরে অস্থিরতা চরমে প্রায়। সে বিছানায় বসে ডায়েরিটা হাতে নিল, কিন্তু সেটি খোলার সাহস পাচ্ছিল না। তার হাত দুটো মৃদু কাঁপছিল, বুকের ভিতরে এক অজানা আশঙ্কা। যদি তার মনমোহিনী জীবনে অন্য কারো ছায়া থাকে, যদি এই ডায়েরির পাতায় অন্য কোনো পুরুষের নাম থাকে, এই ভয়টা শুভ্রের মতো আত্মবিশ্বাসী মানুষকে মুহূর্তে কুঁকড়ে খেল। অবশেষে একরাশ দ্বিধা নিয়ে শুভ্র ডায়েরিটা খুলল। প্রথম পৃষ্ঠা উল্টাতে যা চোখ আটকে গেল। অনেক সুন্দর করে ডিজাইন করা একটা বড় বড় সেখানে জলজল করছে, আমার প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই। নামটা থেকে শুভ্রের হাত থেকে ডায়েরিটা পড়ে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য পাথরের মতো স্থির হলো। চোখ বড় বড় করে সে নামটার দিকে তাকিয়ে রইল। নিজের নামটা যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে অপরিচিতকর শব্দ মনে হচ্ছিল। সে সত্যি নিজের নাম দেখেছে, নাকি শুভ্র তাকে মনমোহিনী নীল আকাশের জীবনে অন্য কেউ আছে? এই ভাবনা মাথায় আসতে বুকের ভিতর এক চিনচিনে ব্যথা অনুভব হলো। সে দুইবার ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, তারপর ধীরে ধীরে পৃষ্ঠা উল্টে একদম প্রথম থেকে পড়তে শুরু করলো। আজ রবিবার 6-3-2020 লিখতে শুরু করছি আমি আজ প্রথম একটা মানুষকে নিয়ে, আর সেই মানুষটা হলো আমার মামাতো ভাই সাইফন শুভ্র চৌধুরী। যদি আমার লেখার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, তবে এই অবাধ্য হৃদয়টা নিজেকে সামলাতে পারল না। তার জমানো অনুভূতিগুলো আজ কলমের কালি দিয়ে কাগজের বুকে প্রকাশ করতে চাইছে। আমার কেন জানি লাগে শুভ্র ভাইকে দেখলে, তাকে দেখলে আমার বড্ড হার্টবিট বেড়ে যায়, বড্ড ভয় লাগে, কিন্তু পরক্ষণে কোথাও যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পাই। এই অনুভূতিকে কি ভালোবাসা বলে? আমি বেশ কিছুদিন ধরে শুভ্র ভাইকে দেখলে এমন অনুভব করছি। আচ্ছা, শুভ্র ভাই কি নাম দেওয়া যায়? যেহেতু আমার শুভ্র ভাইকে অদ্ভুত ভালো লেগেছে, তাই প্রথম নামটা তাকে আমার পছন্দের সাথে মিলিয়ে রাখলাম, আমার প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই। এভাবে
শুভ্র একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে পড়তে লাগলো। সময় যেন থমকে গেছে। যতই পড়ছে ততই পড়ার তৃষ্ণাটা বাড়ছে। দীর্ঘক্ষণ পর ডায়েরিটা শেষ করে শুভ্র একদম স্তব্ধ। কয়েক সেকেন্ডের জন্য সে এই পৃথিবীর বাস্তবতার বাইরে কোনো গভীর কল্পনার জগতে হারিয়ে গেছে। যাকে পাওয়ার জন্য সে নিজেকে এতদিন যোজন যোজন দূরে রেখেছে, অবদ্ধ মনটাকে পাত্রের মতো শক্ত করে শাসনে রেখেছে, সেই মানুষটা কিনা গোপনে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন বুনছে। তাকে ঘিরে হৃদের নীল আকাশের সাতটা রং জাগানো। হৃদের প্রতিটা নিঃশ্বাস যে শুভ্রের নাম মিশে আছে, সেটা আজ এই কাগজের চিৎকার করে বলছে। শুভ্র বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দের হুল্লোড় বেড়ে গেল। সে নিজের অজান্তে ডায়েরিটা পরম মমতায় বুকে চেপে ধরল। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েকবার লম্বা শ্বাস নিতে শুভ্রর মনে হলো তীব্র আতঙ্ক দানা বেঁধল। এদের এই পাগলামি যদি জানাজানি হয়ে যায় তবে সব শেষ হয়ে যাবে। সঞ্জয় আত্মীয় স্বজনদের মধ্যে আত্মীয়তা একদম পছন্দ করে না। তার উপর তিনি রাবিয়া হাসানকে অন্ধের মতো বিশ্বাস করেন। হৃদের এই গোপন ভালোবাসার কথা জানলে চৌধুরী সোহান চৌধুরী নিশ্চিতভাবে তার আদরের ফুপিকে ভুল বুঝবেন। দুই পরিবারের এই মধুর সম্পর্কে বিষ মিশে যাবে। আর এই ঝড়ের মাঝখানে পড়ে হয়তো শুভ্র চিরকালের জন্য রীতিকে হারিয়ে ফেলবে। কথাগুলো ভাবতে শুভ্রর কপালে দুশ্চিন্তার ভাস। সে বিছানা থেকে উঠে দেওয়ালে উপর দুহাত ভর দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বিড় করে বলল, না না, আমি রিদিকে হারাতে পারবো না। ওকে পাওয়ার জন্য আমাকে যতটা কঠোর হতে হয় আমি হব। এভাবে দুর্বল হলে চলবে না, শক্ত হতে পারে। প্লিজ শুভ্র, শুভ্র প্লিজ জাস্ট কন্ট্রোল ইউরসেলফ। ডোন্ট লেট দিস ইমোশন উইকেন্ড ইউ। অসম্ভব ভালোবাসি তোমাকে। প্রথম পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পাবেন।